মনে হয়? 3-4 মাস না আরো বেশি বা আরো কম? জানা আছে কিছু? পেপার চালানোর কত মাসের হতে পারে? কত দিনের? সেটাকে এক্সাক্ট বলা যাচ্ছে? এক্সাক্ট কিছু বলা যাচ্ছে না। কত দিন ধরে বলতে চাই তাহলে হচ্ছে কি আমাদের মেডিকেল এডুকেশন টেস্ট যেদিন হবে ঠিক ততদিন পর্যন্ত। ঠিক আছে? এটা হচ্ছে কথা। এখন এই 3-4 মাসের কথা চলে, আমি তোমাদেরকে শুরুতেই হচ্ছে যে লেকচার শিডিউলটা বুঝাচ্ছি, তারপর অন্য কথা আসতেছি। ঠিক আছে? এখন তোমাদের কাছে দেখো এই তিনটা কাগজ আছে কিনা। দেখো আমাদের লেকচার শিডিউল দেখা হচ্ছে আমাদের ক্লাস রুটিন আর প্রধান পরিচালকের বাড়ি অথবা পাঠ্য তালিকা, এই তিনটা কাগজ আছে কিনা দেখো। কারো কাছে না বুঝতে থাকলে বলো। চারজন। সবাই ফুল পাইছো রে? গ্রাম নাই বলে আচ্ছা, তোমরা এই জায়গায় অনলাইনে কোচিং করছো, এরকম আছে কেউ? অনেক। আচ্ছা, তোমরা ফার্স্টে এটাতে আসো, শর্ট সিলেবাস। আচ্ছা, তোমরা কি জানো এই 3-4 মাসে যে আমরা যেই সিলেবাসটা কভার করি সেটা কি লং সিলেবাস হবে না শর্ট সিলেবাস হবে? শর্ট সিলেবাস। এটা কি কনফার্ম? এখনো পর্যন্ত ফুল কনফার্ম যদিও হয়নি, তারপরে হচ্ছে আমরা আশা করতেছি যে শর্ট সিলেবাসের উপরই হবে। আর তোমাদের এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই যে হচ্ছে শর্ট সিলেবাস কভার হলে বা যদি পরবর্তীতে লং সিলেবাসের কোনো ডিসিশন আসে সেক্ষেত্রে আমরা সেটা কভার করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন আসো তোমরা তোমাদের শর্ট সিলেবাসের যেই শিডিউল সেটাতে আসতেছি আমরা। দেখো আমাদের লং সিলেবাসের লেকচার ছিল 33। কতটি? 33। এর মধ্যে শর্ট সিলেবাসে হচ্ছে আমার 24টি লেকচার। ঠিক আছে? শর্ট সিলেবাসে হচ্ছে আমার লং সিলেবাসে কিছু টপিক বাদ গেছে যেগুলো হচ্ছে বাকি 9টা লেকচারে আছে। এখন দেখো এই শর্ট সিলেবাসের 24টি লেকচারকে আমরা হচ্ছে 8 ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটা সেকশনে হচ্ছে কি আর 3টা করে লেকচার। ঠিক আছে? 3টা করে লেকচার হলে কমপ্লিট হচ্ছে না, 8টাতে 24টা লেকচার। এখন দেখো প্রতিটা টিউটোরিয়াল, এখানে টিউটোরিয়াল বলতে কি বোঝাচ্ছে? টিউটোরিয়াল হচ্ছে যে আমার প্রতিটা লেকচার, প্রতি 3টা লেকচার হচ্ছে আমার একটা পরীক্ষা হবে 100 নম্বরের। ঠিক আছে? সেখানে হচ্ছে যে পরীক্ষাটা হবে সেটাই হচ্ছে আমার কি টিউটোরিয়াল। তোমাদের ক্লাস কি কি বার জানা আছে সবার? না, শনি সাম কি আছে কি বার কাল কি আমাদের ক্লাস আছে পরে ওই মঙ্গল। আচ্ছা দেখো তোমাদের এই লেকচার শিডিউলে কিছু সাংকেতিক চিহ্ন সাইডে আছে। দেখো B1 B2 B3 Z1 Z2 তারপর C1 C2 P1 P2 U1 U2 তারপর GK1 GK2। এগুলা সাংকেতিক চিহ্নগুলোর মানে বুঝতে পারতেছো তো? জি। বি মানে হচ্ছে B1 মানে হচ্ছে আমার বোটানির লেকচার 1, উদ্ভিদ বিজ্ঞানের লেকচার 1। ঠিক আছে? আর Z1 মানে হচ্ছে আমার জুলজি বা প্রাণী বিজ্ঞানের লেকচার 1। ঠিক? আচ্ছা তোমাদের ফার্স্ট লেকচার এবার রুটিনে আসো।
তোমাদের কি আগামীকাল লেকচার আছে? জি স্যার। আজকে চান না নাকি? আচ্ছা কালকে চান, পরশু দিন আছে স্যার। কালকে হচ্ছে আমার কি বুধবার 6 তারিখে। 6 তারিখ কি লেকচার? সবাই দেখো C01 C1 এখন C1 টিউটোরিয়ালে বুঝে বাইর করো গুণগত রসায়ন। গুণগত রসায়ন C1 ঠিক আছে। এখন গুণগত রসায়নের পাশাপাশি আর কিছু আছে? তাও কিছু ইংলিশের টপিক পাশাপাশি আমাদের কিছু সাধারণ জ্ঞানের টপিক আছে, ঠিক আছে। এখন এই জিকে ইংলিশের বিষয়ে আলাদা করে কিছু বলার দরকার। তোমাদের জিকে ইংলিশের উপর হচ্ছে কয়টা লেকচার আছে এখানে একটু খেয়াল করো তো। জিকে তে হচ্ছে 2টা আমার বা ইংলিশে 3টা, মোট লেকচার হচ্ছে 5টা জিকে ইংলিশে। আচ্ছা তোমাদের যতটুকু জ্ঞান আছে পর্যন্ত বা মেডিকেল সম্পর্কে যতটুকু জ্ঞান তোমরা এই পর্যন্ত অর্জন করেছো, ততটুকু জ্ঞানে বলো তো তোমরা এই 5টা লেকচারে কি আমার জিকে এবং ইংলিশের সিলেবাস কমপ্লিট করা সম্ভব? না, পসিবল স্যার। পসিবল না। যদি 10টা লেকচার দেওয়া হয় একটু কাজ হবে। কাইন্ড অফ স্যার। তা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই 5টা লেকচারে তোমাদেরকে হচ্ছে মেডিকেলের জন্য যতটুকু প্রয়োজনীয় বা যেসব ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো অবশ্যই কভার করে দেওয়া হবে। তো প্যারা নেই আর কি। তবে আমি এটাও বলতে পারি যে তোমাদের যদি 10টা লেকচারও দেওয়া হয় ইংলিশ এবং জিকের উপরে, এরকম আহামরি কিছু হবে না যে তোমরা হচ্ছে 5টা লেকচার বেশি করার কারণে জিকে ইংলিশের বস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এজন্য আসলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অত সময় নেই। আমরা যদি লেকচারগুলো কভার করতে চাই তাহলে কিন্তু আসলে এতগুলো ইংলিশ দিকের উপর ক্লাস দেওয়া পসিবল না, ঠিক আছে। এখন আসো C1 কত নম্বর টিউটোরিয়াল আছে? টিউটোরিয়াল 4, ঠিক আছে। এই জায়গা হচ্ছে ইংলিশের কিছু টপিক এবং সাধারণ জ্ঞানের কিছু টপিক, এবং দেখো প্রতিটা ইয়েতে লেকচারের পাশাপাশি কিন্তু আমাদের ইংলিশ এবং সাধারণ জ্ঞানের টপিকগুলো আছে, তাই না? জি। এখন এইগুলোর মানে কি? যদি আমাদের 5টা লেকচারই হয় আর প্রতিদিন হচ্ছে এই যে প্রাণীবিজ্ঞান, তারপর রসায়ন, এগুলোর পাশাপাশি ইংলিশগুলো বা সাধারণ জ্ঞানগুলো দেওয়ার মানে কি? দেখো তোমরা হচ্ছে 6 তারিখে কি গুণগত রসায়ন ক্লাস করবে না বা C1, ওই দিন তো হচ্ছে পরীক্ষা হওয়ার কোনো চান্স নাই যেহেতু ফার্স্ট ক্লাস। দেন হচ্ছে 6 তারিখের পরে তোমাদের ক্লাস কবে? 8 তারিখ 9 তারিখ, ঠিক আছে। 9 তারিখে হচ্ছে তোমাদের ক্লাস হবে। এই ক্লাসের আগে তোমাদের 50 নম্বরের একটা ক্লাস টেস্ট হবে। এই ক্লাস টেস্ট কোন টপিকের উপর হবে? C01 গুণগত রসায়ন। আগামীকাল তোমরা মানে 6 তারিখ হচ্ছে যে ক্লাসটা করবে সেটার উপর হচ্ছে তোমাদের কি পরীক্ষা হবে। এখন 6 তারিখে লেকচারে তোমাদেরকে শুধুমাত্র গুণগত রসায়ন পড়িয়ে দিও ভাইরা, মেডিকেল ভাইরা কি শুধুমাত্র গুণগত রসায়ন পড়াবে। শুধুমাত্র গুণগত রসায়ন পড়াবে। সেক্ষেত্রে হচ্ছে তোমাকে কি করতে হবে? যদিও হচ্ছে যে লেকচার হচ্ছে না, কিন্তু তোমাদের ওই স্পেশাল টপিকগুলো যে স্পেসিফিক টপিকগুলো ওইগুলো কি কভার করে আসতে হবে। তোমাদের এই বিষয়টা আমার পরামর্শ হচ্ছে যে তোমরা প্রতিদিনই একবার এই 3 মাস 4 মাস বা মেডিকেল আগ পর্যন্ত পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের প্রতি পরামর্শ হচ্ছে তোমরা প্রতিদিনই হচ্ছে মেডিকেলের যে জিকে এবং ইংলিশ আছে সেটা হচ্ছে তোমরা মিনিমাম আধা ঘন্টা সময় রাখবা। যে লেকচার হচ্ছে 5টা, লেকচার 5টা হবে আমার 5 দিন, মনে করো এটার জন্য হচ্ছে আরো 5টা পরীক্ষা থাকবে, তাহলে হচ্ছে আমার সর্বোচ্চ কতদিন যাচ্ছে? 10 দিন। এর বাইরে কি আমার জিকে ইংলিশ পড়া লাগবে না? কি বলো? অবশ্যই পড়া লাগবে। সেজন্য আসলে লেকচারের মধ্যে হচ্ছে কিছু ইংলিশ এবং জিকে টপিক দিয়ে দেওয়া আছে, এগুলোর উপর আমার 10 নম্বর থাকবে আর বাকি 40 নম্বর থাকবে হচ্ছে আর ওই লেকচার থেকে, ঠিক আছে। তো হচ্ছে মোটামুটি বিষয়। আর তোমাদের এই পড়াগুলো আচ্ছা আচ্ছা এই শিডিউল থেকে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা জানার কিছু? যে কোনো ধরনের কোশ্চেন এই শিডিউল থেকে কোশ্চেন? মানে শিডিউল শেষ হলে কি ক্লাস শেষ হয়ে যাবে? শিডিউল আসলে ক্লাস শেষ। এখন কথা হচ্ছে যে তোমার মনে করো যে তোমরা 3টা লেকচার করলে একটা সপ্তাহে, ঠিক আছে। আমার হচ্ছে কি রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের, রবি মঙ্গল বৃহস্পতি তোমরা হচ্ছে ক্লাস করবে আর শুক্রবারে কি ওটার উপরে আমার 100 নম্বরে এক্সাম হবে, যেটাকে আমরা টিউটোরিয়াল বলছি। এখন মনে করো যে তোমাদের এই 3টা লেকচার কোন একটা লেকচার খুব খারাপ হলো, ঠিক আছে, তখন একটা লেকচার বুঝতে সমস্যা হবে। সেক্ষেত্রে তোমাদের কাজ কি? সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমি হচ্ছে তোমাদের 102 নম্বর রুমের সহকারী পরিচালক, ঠিক আছে। আর আমাদের একজন এক্সিকিউটিভ ভাই আছে জাহাঙ্গীর ভাই, যিনি এসে হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স নিল, ঠিক আছে। ওই ভাইয়ের হচ্ছে যে আমি হচ্ছে প্রতি শুক্রবারে আসবো। শুক্রবারে তোমার যে পরীক্ষাগুলো হবে ওটার মধ্যে আমি থাকবো। ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে বলবো, আর যদি আমি না থাকি বা ইনস্ট্যান্ট কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে তোমার কাইকে জানাবা? জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই। কথা বুঝা গেছে?
ঠিক আছে? এজন্য হচ্ছে লেকচার যদি তোমাদের কোনো সমস্যা হয় বাকি সলভ ক্লাসের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, ঠিক আছে? সলভ ক্লাস তো কোনো রুটিন দেওয়া নাই। না রুটিন নাই, সলভ ক্লাস তো হচ্ছে তোমার কোন লেকচারটা খারাপ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে। আমরা তো আগে থেকে বলতেছি না কোন একটা লেকচার মানে খারাপ হইতে পারে, এমনি শুধু শুধু সলভ ক্লাস দেওয়া হবে না, লেকচার খারাপ হলেই সলভ। বা তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে তোমরা সেটা আমাকে জানাবা, তখন হচ্ছে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সেটা যে কোনো ভাবে সেটা হইতে পারে। তোমাদের কাজ হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হলে সেটা আমাকে বলা, যদি আমি না থাকি তাহলে জাহাঙ্গীর ভাইকে বলো, ঠিক আছে? কথা বুঝা গেছে? জিকে বই তো নাই, এটা বই কি? আচ্ছা তুমি কি ডাইজেস্ট পাওনি? আইসি জিকে তো দেয়। আচ্ছা তোমার কি ফুল পেজ আছে বেতন? ঠিক আছে, কিন্তু বলছে আমাদের কাছে এখন 9টা বই আছে আর বই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন মনে হয় বই এসে পড়ছে, যদি ফুল পেজ থাকে তাহলে নিয়ে নিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? স্যার ডেইলি যে এক্সামটা হবে স্যার, ওটা কয়টার সময় হবে স্যার আমাদের? আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্লাস কতক্ষণ? 7:30 থেকে 10টা স্যার। আড়াই ঘন্টা। আড়াই ঘন্টা। আড়াই ঘন্টার মধ্যে তোমরা হচ্ছে যে মনে করো তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি গুণগত রসায়ন, এর পরের ক্লাস কি আমার C2, মলের পর্যায়ে ঠিক আছে? এই C2 লেকচার শুরু হওয়ার আগে আধা ঘন্টার সময় হচ্ছে তো 25 মিনিটে তোমার এই পরীক্ষাটা হবে। মানে তাহলে কি 7:05 থেকে 7:30। 7টা থেকে 7:25 পর্যন্ত, এখন উঠাইতে সময় লাগবে। ও বুঝতে পেরেছি, ধন্যবাদ। 7টা বাজে পরীক্ষা হবে। ঠিক আছে, ওই পরীক্ষাগুলো হচ্ছে তোমরা খুব ভালোভাবে দিবে, ঠিক আছে? আর তোমাদের সাথে হচ্ছে আজকে পরিচিত হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসলে তোমার সাথে এখন যদি পরিচয় হইতে যাই তাহলে পরে আমাদের গেস্ট আছে, পরে আসবে ইনশাআল্লাহ আমার যে প্রধান অতিথি, তার পাশাপাশি হচ্ছে যে তোমার পরিচয় হইতে গেলে আমাদের অন্যান্য বেদ যারা আছে তারা হয়তো ধর্মঘট বিষয় হইতে পারে, বুঝছো? তো যাই হোক, এখন তোমরা এই মেডিকেলে হচ্ছে পড়াশোনা কি করবা বা কোন কোন বইয়ের উপর হচ্ছে তোমাদের পড়াশোনা হবে সেটা কি জানা আছে সবার? জি। জানা আছে? দেখো মেইনলি হচ্ছে আমরা কোচিং এ যেটা তোমাদেরকে পড়াবো, তোমাদেরকে আমাদের কাছে বই লাগায় দেওয়া হবে। আমরা কি তোমাদেরকে ক্লাসে বই দেখায় দিব, ঠিক আছে? এখন কোন কোন বইগুলো দেখাবো? এখন তো সব মেডিকেল কোশ্চেন তো আসে আমার কি কয়েকটা বই থেকে, কয়েকটা রাইটার বই থেকে কোশ্চেন আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি শুধুমাত্র একটা বই পড়াইতে পারবো, আর একটা বইয়ের বিষয় আসলে পড়ানো পসিবল না। সেক্ষেত্রে আমরা কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন বইটা ফলো করবো সেটা একটু বলে দিচ্ছি আমি তোমাদেরকে। দেখো প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে আমি হচ্ছে আমার দাদি আজমল স্যারের বইটা হলো ফলো করবো আমরা, চলো ঠিক আছে? এরপর আসলে হাসান স্যারের বই হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে, তারপর রসায়নের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই হচ্ছে আমার হাজারি গান, ঠিক আছে? আর পদার্থ প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কি ইসাক স্যারের বই, ঠিক আছে? আর পাশাপাশি সহকারী বই হিসেবে থাকবে হচ্ছে আমাদের আবুল হাসান স্যারের বইয়ের পাশাপাশি উদ্ভিদ বিজ্ঞানে থাকবে হচ্ছে আমাদের আজিবুর স্যারের বই, ঠিক আছে? আজমল স্যারের বইটা থাকবে ইনশাআল্লাহ। আর এই জায়গায় কথা হচ্ছে যে এতগুলা রাইটার বইটা আসলে তোমাদের পক্ষে কেনাও সম্ভব না, তাই না? সেক্ষেত্রে হচ্ছে তোমাদের জন্য সহজবোধ্যভাবে যে জিনিসটা আমরা উপস্থাপন করছি সেটা হচ্ছে রেটিনা ডাইজেস্ট। ডাইজেস্টে হচ্ছে কি বলে তোমার যে মেন বইটা আমরা পড়াবো ওটার মেন ইনফরমেশন গুলো থাকবে বটেই, পাশাপাশি তোমার এই যে অন্যান্য যে সহকারী বই, ঠিক আছে, ওগুলা থেকে যেসব ইম্পর্টেন্ট টপিক মেডিকেলে আসার মতো সেগুলো হচ্ছে এখানে হচ্ছে ইস্তার আকারে দেয়া থাকবে অথবা বক্স আকারে দেয়া থাকবে, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি পাশাপাশি কিছু পড়াশোনার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যেগুলো আমি ফলো করতাম, তোমরা চাইলে ফলো করতেও পারো, আবার হচ্ছে কারণ সবারই তো নিজের পার্সোনাল টেকনিক থাকে, তাই না? এখন আমি আমারটা বলতেছি, তোমরা হচ্ছে যে আর পরবর্তীতে আরো অনেক লেকচারার আসবেন, তারাও তাদের নিজস্ব। হ্যাঁ, আপনি কোন মেডিকেলে পড়েন? আচ্ছা আমি পরিচয় বলতেছি পরে। পরবর্তীতে ভাইরাও লেকচার দিবেন, তাদেরও পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করবেন, তাদের পার্সোনাল টেকনিক শেয়ার করবেন, তখন দেখবা যে এক একজনের পড়াশোনার ভ্যারাইটি থাকবে, মানে ভ্যারাইটি থাকবে আর কি। আমি হচ্ছে এইভাবে পড়াশোনা করে আমি চান্স পেয়েছি, আরেকটা হচ্ছে এই রুলস ফলো করার হচ্ছে চান্স পেয়েছি, ঠিক আছে? দেখো তোমরা স্টিকি ব্যবহার চিনো না? স্টিকি ব্যবহার চিনো তো? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। সবাই না চিনলে হচ্ছে তোমরা বাসায় লাইব্রেরিতে যে, ঠিক আছে, তোমরা স্টিকি ব্যবহার বইলো তাহলে হচ্ছে যে মানে তোমাদের তো দেখাই দিই, ঠিক আছে? আর যারা না চিনবে তারা মানে অবশ্যই এগুলো কালেক্ট করবে, এটা হচ্ছে আমার পরামর্শ আর কি। দেখো স্টিকি ব্যবহারে মানে মূলত কাজটা হচ্ছে যে আমি হচ্ছে একটা বই তো ফলো করলাম, আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলি তাহলে তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা যে লেকচার পড়াই ভাইয়া, এই লেকচারটাকে আমরা কমপ্লিট করব কি করে, ঠিক আছে? লেকচারটা কমপ্লিট করার ফার্স্ট কাজ হচ্ছে যে তোমার ভাইয়ারা যখন লেকচার নিবে তুমি হচ্ছে ভাইয়াদের যে সব টপিকগুলো বলবে ওগুলো ভালোভাবে মাথায় রাখবে, যেমন হচ্ছে ভাইয়ারা যেগুলো দাগাই দিচ্ছে এগুলো হচ্ছে 100% ভাইয়ারা যেভাবে বলতেছে ঠিক সেভাবে হচ্ছে ই করবে। আসসালামু আলাইকুম।
ঠিক আছে ভাইয়াদের ইয়েতে করো দেন হচ্ছে এবার তোমার বাহাজে কাজ কি ক্লাস তো করে গেলা বাহাজে তোমার খাস করে তোমার কোশ্চেন ব্যাংক করা ওই নির্দিষ্ট টপিকের উপর যেসব কোশ্চেনগুলো আছে বিগত বছরের কোশ্চেনগুলো আসছে সেগুলো কি আমরা দেখবো যে কোন টপিক থেকে হচ্ছে কোন কোন কোশ্চেনগুলো আসে এবং কোশ্চেন ব্যাংক খেয়াল করলে দেখবে যে কিছু টপিক আসে নির্দিষ্ট ওই চ্যাপ্টারের যেগুলো হচ্ছে আমার রিপিট হচ্ছে বারবার প্রতি বছর এবং কোশ্চেন ব্যাংক লক্ষ্য করলে ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে হচ্ছে কোন টপিকটা হচ্ছে আমার মেডিকেলের জন্য আমাকে পড়াশোনা করতে হবে ঠিক আছে এবার আসলে কোশ্চেন ব্যাংক আমার পড়া হলে দেন আসলে কি আমরা যে লেকচার ভাইয়া ক্লাসে করাই দিল সেটাকে আমরা কি করব ভালোভাবে হচ্ছে এটা যত সময় লাগে আমরা এটা ফুল কমপ্লিট করব ঠিক আছে দেন আসো আমাদের যে অন্যান্য বইয়ের যেসব ইনফরমেশন গুলো আমাদেরকে গ্যাদার করতে হবে সেটা হচ্ছে যে আমরা ডাইজেস্ট থেকে ওই যে স্টিক ব্যবহার আছে না বললাম যেটা এই স্টিক ব্যবহার থেকে হচ্ছে তোমরা এগুলো লিখে লিখে অন্যান্য বইয়ের যে ইনফরমেশন গুলো সেগুলো হচ্ছে তোমার যে মেন বই মনে করো উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে আমার আবুল হাসান স্যারের বই বায়োলজির ক্ষেত্রে গাজী আজমত জর্জের ক্ষেত্রে ওখানে হচ্ছে তোর উপরে যে খালি জায়গাগুলো থাকবে সেখানে হচ্ছে স্টিক ব্যবহার হচ্ছে তোমরা চাইলে ওই ইনফরমেশনটা অন্য বইয়ের যেটা হচ্ছে যে তোমার রসায়নের ক্ষেত্রে আসানুল কবির স্যারের বইয়ের ইনফরমেশন হতে পারে গুগল স্যারের বইয়ের ইনফরমেশন হতে পারে সেটা হচ্ছে তোমরা এখানে লাগায় রাখো এটা হচ্ছে বেনিফিট তোমাদেরকে এখন খুব বেশি মনে হবে না কিন্তু পরীক্ষার আগে যখন তোমাদের সময় খুব কম থাকবে তখন হচ্ছে রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমরা বিষয়টা বেনিফিট ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে এবার গেল কি আমার ডাইজেস্টে পড়া গেল দেয়ার আসলে যে আমাদের নিজেদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমরা বেশি বেশি এমসিকিউ সলভ করব ঠিক আছে এই চারটা বিষয় যদি তোমরা করতে পারো তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমাদের ওই অধ্যায়ের উপর কোনো কিছু বাকি থাকার কথা না ঠিক আছে আচ্ছা আমাদের গেস্ট অলরেডি এসে পড়েছে তারপর এখন হচ্ছে তোমরা এই 3-4 মাসের যে জার্নিটা সেখানে হচ্ছে যে তোমরা তোমাদের মাঝে অনেক হতাশা এসে করতে পারে এবং আশাটাই স্বাভাবিক এই হতাশা থেকে মুক্তির জন্য হচ্ছে তোমরা বা মেন্টাল প্রশান্তির জন্য হচ্ছে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের মুসলমানদের ক্ষেত্রে নামাজ পড়তে পারো নিয়মিত অর্থাৎ নামাজ পড়লে আশা করি ইনশাআল্লাহ মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে আর অন্য ধর্মের যারা আছে তারাও তাদের নিজ নিজ ধর্মের প্রার্থনা করবে এখন আমাদের সামনে আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি মোহাম্মদ রওশন আকার ভাই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ পঞ্চম বর্ষ এবং সাবেক রেটিনা উত্তরক পরিচালক ও ইংলিশ ভার্সনের মেন্টর আমি ভাইয়ের মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আমি বলার আগে তো বলে দিচ্ছি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ কি খুশি না জি ভাইয়া কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ উৎসব মুখর পরিবেশ তাই না তো নাচ গান হলে ভালো হইতো না না নাচ গান হলে ভালো হইতো না কি আমাদের থেকে বলতে টুপি আছে তাই আমি না দেখে কিন্তু শিওর বলতে আছে ভাই নাচ গান হলে ভালো হইতো নাকি না তোমার নাচ গান দেখো না তাইলে আচ্ছা খুবই ভালো এরকম জাতি খুব পাওয়ার দুষ্কর তাই না আচ্ছা তো তোমাদের তো ভাই অনেক কিছু বললো মোটামুটি সবকিছু বুঝতে পারছো না কোচিং কিভাবে করতে হবে বুঝতে পারছো তো আচ্ছা ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলি এক নম্বর কথা হচ্ছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই তো আসছো আশা ছাড়া তো আগে আসা নেই সবাই আশা নিয়ে আসতো আপনার অনেক আশা নিজের আশা পরিবারের আশা আত্মীয় স্বজনের আশা নাকি ওভারঅল হচ্ছে অনেক মানুষের আশা এবং জাতিরাও তোমাকে নিয়ে কি করে আশা করে তাই না পুরো জাতি আমাদের নিয়ে আশা করে না যে একটা ভালো ডাক্তার তৈরি হবে মেধাবী ছাত্রের ডাক্তার হবে নাকি চোর তো ডাক্তার হওয়ার দরকার নেই যারা প্রশ্ন চুরি করে পায় তার ডাক্তার হওয়ার দরকার আছে না তো তোমরা মেধাবী স্টুডেন্ট এটা আমাদের বিশ্বাস আমাদের নিজেদের বিশ্বাস এবং এই বিশ্বাস নিয়ে আমরা আগে যেতে চাই তো প্রথমত তোমরা মেধাবী ঠিক আছে সবই ভালো আছে অনেক উৎসব মুখরে আসতেছো প্রথমে কিছু বলি সেটা হচ্ছে যে আজকে যেরকম উৎসব মুখর নিয়ে আসছো আমাদের সাথে তোমাদের যে একটা সুন্দর পরিচয় হলো এই যে কানেক্টিভিটি এই কানেক্টিভিটি যেন শেষ দিন পর্যন্ত থাকে তুমি চান্স পাওয়ার পরে আমারে ভুলে গেলে আমার খুব বেশি কষ্ট লাগবে না কিন্তু এই যে আজকে আসলে অনেক সুন্দরভাবে মাঝখান থেকে হারায় যাবা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই সমস্যাটা খুবই কমন এটা যেন না হয় তুমি যদি ডিটারমাইন্ড থাকতে পারো যে আজকে যে আসলাম এটা আমি লাস্ট দিন পর্যন্ত কন্টিনিউ করবা তাহলে দেখবো আলহামদুলিল্লাহ তোমার অবশ্যই ভালো কিছু হবে এটা মেডিকেল চান্স আর কোনো এক জায়গায় ভালো কিছু করবা তুমি মেডিকেল চান্স এখানে সবাই পাবে এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক কি না সবাই চান্স পাবে এটা বলে এখন মিথ্যা কথা বলা হবে না অবশ্যই মিথ্যা কথা বলা হবে আবার এমন হতে পারে কেউ মেডিকেল থেকেও ভালো জায়গায় চান্স পাবে ঠিক না বইটা চান্স পেতে পারে কোনো ভার্সিটি চান্স সেখান থেকে মানে ডিসিএসপি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অনেক ভালো কিছু হতে পারে ঠিক না আর ওইটাও না হলেও ব্যর্থতার কিছু নেই দুনিয়ায় কি সবকিছু
কিন্তু আমাদের আসলে পারসেপশনটা এমন হয়ে গেছে যে দুনিয়াতে আমার সাকসেস হইতেই হবে, এটাই আমার সবকিছু। ওই যে একটা বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম যে জিপিএ 5 পাওয়া তোমার কাছে সবকিছু, বলে না আমার কাছে এটাই সবকিছু। এই সাংবাদিকরা মাঝে মাঝে ধরে না, তো একটা পোলারে ধরছিল যে বলো তো জিপিএ 5 পাইলে কি তোমার জীবনে সবকিছু, বলে হ্যাঁ এটাই আমার সবকিছু, এটা না বলে আমার খবর হয়ে যাবে। তাহলে বোঝো বাইরে দেশে কি প্রেশারের মধ্যে থাকে। আসলে আমাদের একটা স্ট্রিম রোলারের মধ্যে মানুষ হয়, তাই না? ছোটবেলা থেকে প্রেশার দিতে দিতে এসএসসি পিএসসি জেএসসি সেই এত পরীক্ষার প্রেশার, এখন আসলে প্রেশার জিনিসটা কি এটাই আমরা বুঝি না, ঠিক কি না? তো যাই হোক, রেটিনাতে আসছো, তোমাদের অভিনন্দন শুভেচ্ছা সবকিছু অলরেডি দেওয়া হয়েছে। আমি আবার অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে তোমরা একটা ভালো সিদ্ধান্ত নিয়ে রেটিনায় আসছো, ঠিক কি না? রেটিনা নরমালি অন্যান্য কোচিং থেকে একটু ডিফারেন্স, এটা আসার সময় বুঝছো, আসার আগে অনেকের থেকে অনেক কিছু শুনছো, ঠিক কি না? আমরা নরমালি অন্য কোচিং এর মতো মানুষকে দাঁড়ে দাঁড়িয়ে কখনো কি করি না, ওইভাবে রিস্ক করি না। আমাদের সম্পর্কে যারা জানে তারা অটোমেটিক্যালি রেটিনায় ভর্তি হবে, ঠিক কি না? হবে না? কতটা জোরে। তো এই যে রেটিনার প্রতি তোমাদের ভালোবাসা বা মানুষের যে একটা ভালোবাসা আমরা পাইছি, সেখান থেকে তোমরা কিন্তু এখানে আসছো। বিষয়টা এরকমই না 41 বছর ধরে রেটিনার বয়স, আমাদের বয়স সবারই বেশি নাকি? কারো 41 বছর আসে নাকি? অনেকে দেখা যায় বলা চলে যে বড় ভাই অথবা অনেকের বাবার বয়সের কাছাকাছি হইলেও হইতে পারে, ঠিক কি না? যদি বাবা কম বয়সে আমার মতো বিয়ে করে তাইলে হয়তো দেখা যায় বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে কি খুব দ্রুত সবকিছু হয়ে যাবে, ঠিক না? তো 41 বছর বয়স, বুঝতেই পারতেছো অনেক বড় একটা স্তম্ভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন আলহামদুলিল্লাহ এই 41 বছরের অভিজ্ঞতা দিয়ে রেটিনা টিকে আছে, ইনশাআল্লাহ সারা জীবন টিকে থাকুক এই দোয়া করি। কি বলো? রেটিনার সফলতা ব্যর্থতা অবশ্যই আছে, কিন্তু দিন শেষে রেটিনার সফলতা কখনো তোমার যায় আসে না। রেটিনা থেকে 80% স্টুডেন্ট মেডিকেলে চান্স পাইলো, তুমি চান্স পাও নাই, তাহলে কি হইলো? তুমি তো 100% ব্যর্থ। কি আমার কথা কি বুঝতে পারছো? সুতরাং রেটিনার জায়গাতেই থাকবে আল্লাহ যদি চায়। তুমি কোন জায়গায় যাবে এটা হচ্ছে বিষয়। আজকে তুমি ওখানে বসে আসো, কালকে আমার এখানে আসবা কিনা এটা তোমার ব্যাপার। তুমি যদি চাও না আজকে ভাই আমার সামনে কথা বলতেছে, একদিন ভাই আমার জায়গাতেই ছিল, এটা একদম চিরসত্য, এটা তো বিশ্বাস করো। ছিল না তোমার জায়গায়? তো তুমি এখন এই জায়গায় আসবা কিনা এটা তোমার দায়িত্ব। এখানে আসার অর্থ তোমাকে মেডিকেলে চান্স পেতে হবে, ঠিক কথা ঠিক কিনা? না চান্স পেলে তুমি যত ব্রিলিয়ান্ট হও, তোমাকে এখানে আসার সুযোগ দেওয়া হবে? দেওয়া হবে না। সুতরাং এখন তোমার টার্গেট, তুমি কথা বলবা না কথা সারা জীবন শুনবা। এখন তুমি যদি মনে করো ভাই আমি কথা সারা জীবন বলতে চাই, এই 4টা মাস শুনবো, বাকি সারা জীবন খালি বলবো, তাহলে এখন সিদ্ধান্ত তোমারই নিতে হবে তুমি কি করবা, আমার আর বলার দরকার নেই। একটা কথা আছে, সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। তুমি যদি নিজেকে নিজে মোটিভেট করতে পারো, আমার এই 10 মিনিটের কথা তোমার কিচ্ছু হবে না। যদি আমাদের বর্তমান বাজারে মোটিভেশনের অনেক দাম, তাই না? 10 মিনিট মোটিভেশন কথা বলে 2-3 লাখ টাকা নিয়ে যাওয়া যায়, আছে না এরকম বাংলাদেশে? পই পই করে হিসাব নেয় যারা। আমরা পই পই করে হিসাব নিতে চাই না, আমরা শুধু চাই তোমরা ভালো কিছু করো। পই পই করে হিসাব নেওয়ার মালিক শুধু একমাত্র কে? আল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ হিসাব নিতে হবে না, অটো। এখনকার অটো যুগ থেকে আমরা আল্লাহর জিনিসগুলো খুব সহজে বুঝতে পারি। একসময় মনে হতো না আল্লাহ কিভাবে এত হিসাব নেবে, এত মানুষের হিসাব একবারে কিভাবে নিবে। আমি ছোটবেলায় চিন্তা করতাম, এখন তো বুঝি আসলে কম্পিউটারাইজ যুগে আমরা অনেক মানুষই অনেক কিছু হিসাব নিতে পারি, আল্লাহর কাছে তো এটা কোনো ফ্যাক্টরি না। তো যাই হোক, আমরা ডাক্তারও নিতে আছি, কে কেন ডাক্তার হতে চাও এটা নিয়ে আমি বিশ্লেষণে যাচ্ছি না। সবাই দিন শেষে একজন ভালো মানুষ, ভালো ডাক্তার হওয়ার, ফ্যামিলি ট্রিটমেন্ট করার জন্য, আশেপাশে মানুষের ট্রিটমেন্ট করার জন্য, সেবা দেওয়ার জন্য ওভারঅল অনেকের অনেক এক্সপেকটেশন আসবে। কিন্তু একটা কথাই বলি, টাকার জন্য কেউ ডাক্তার হইতে আইসো না, পাশ খেয়ে যাবা। ডাক্তারদের বর্তমানে ইনকাম সবচেয়ে কম, এর মাথায় রাখবা। তোমরা যাদেরকে হয়তো এই যে পপুলার হাবিজাব এগুলোতে দেখো ল্যাবে এসে, এই রকম ডাক্তার বাংলাদেশে খুবই কম আছে, সর্বোচ্চ 1000। বাকি 99,000 ডাক্তারই কিন্তু কি একটা মিডল ক্লাস লেভেলে চলাফেরা করে। সুতরাং ডাক্তাররা কখনো বড় হয় না। আর আমরা টাকার জন্য ডাক্তার হবো? টাকা এভারেজ, হ্যাঁ আলহামদুলিল্লাহ এইটুকু বলা যায় ডাক্তারি পেশাতে মোটামুটি একটা সাস্টেইনেবল ভাবে চলা যায়, মানে মোটামুটি খুব সুন্দর একটা লাইফ লিড করা যায়, চলে। যদি তোমার মানে গোলটা থাকে দেখি মোটামুটি, আর তোমার যদি গোল থাকে হাই লেভেল, তাহলে ডাক্তারিতে আসার দরকার নেই। তুমি বিজনেস নিয়ে পড়ালেখা করো, বিজনেস করো, বা এই লেভেলে যাও, বা ইঞ্জিনিয়ারিং করো। আমার কথা কি বুঝতে পারছো? তোমাদের তো এরকম ইচ্ছা নাই, টাকা নিয়ে আসবে, টাকা আসেই, বুঝছো? আলোক আলোক সবাই টাকা ইনকাম করে, রিক্সাওয়ালারও ইনকাম করে না দিনে, সেনজার ইনকাম করে না, কুলিও ইনকাম করে, দিনে যারা বেতন দেয় ওদের ইনকাম থাকে। সুতরাং আমাদের লক্ষ্য যেন হয় কি একজন ভালো ডাক্তার হও। সেকেন্ড দেখো, চান্স পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু কম, তোমার না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। 80,000 পরীক্ষা দেবে, চান্স পাবে 4,000, তার মানে 2% চান্স পাবে। কয় পার্সেন্ট?
কি হিসাব ঠিক আছে কিনা? কয় পার্সেন্ট? হ্যাঁ, ধরুন 4% চান্স পাচ্ছে, কথার কথা। কত পার্সেন্ট? 80,000 এ 4 করলে কত পার্সেন্ট হয়? 3.2%। কত পার্সেন্ট? 3.2, 4 আসছে 32, 3.2%। হিসাব করবো বাড়িতে। এটা তোমাদের অঙ্ক থাকলো। 80,000 এ 4,000, 1 লাখে কত হবে? হিসাব করলে 4 আসছে 32 হয়। 32 কে 32 লাখ 1 লাখ দিয়ে ভাগ করলে ওই 300 উঠে গেল। 3.2%। হিসাব করবা। তোমাদের হিসাবে খুব দুর্বল। এজন্য মেডিকেল আসছো নাকি? যদি জাল লাগে না, জাল লাগে না ভাই, যাই মেডিকেলে যদি কপালে লাগা যায়। এরকম নাকি? 4 আসলে 32, 3.2%। আচ্ছা, সুতরাং তোমাকে এখনই ডিসাইড করতে হবে আমি মেডিকেলে চান্স না পেলে আমার আরো কি অল্টারনেটিভ জিনিস থাকতে হবে। এটা আমরা আগে বলে দেই, কারণ আমি তোমাকে এখন অনেক উচ্চ আশা দেখাবো। তোমার এই উচ্চ আশা পূরণ না হলে তখন আমারে গাল দেবা, ভাই তো খুব পটর পটর করছেন যে এটা হবে সেটা হবে এই হবে সেই হবে। আমি আগে বললাম তোমার চান্স পাওয়ার সম্ভাবনা 3.2%, না পাওয়ার সম্ভাবনায় 96.8%। এখন তুমি হিসাব করো তুমি কোন দিকে আছো। হ্যাঁ, তোমার যদি যোগ্যতা থাকে, তোমার যদি বিশ্বাস থাকে এবং তোমার যদি সেই পরিমাণ কর্ম থাকে, আর পাশাপাশি আল্লাহ যদি তোমারে চায় যে তোমাকে ডাক্তার বানাবে, তাহলে হয়ে যাবে। কথা বুঝছো কিনা? এগুলো হচ্ছে সবকিছু একটা ইকুয়েশন, সবকিছু ইকুয়েশন দিয়ে হিসাব হবে। এখন চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক কথা বলছে, আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলি। এই বিল্ডিং এ আসতে তোমাদের একটু কষ্ট হয়েছে না প্রথম দিন? অনেকে চিনো নাই, কেউ ওই বিল্ডিং এ গেছো, কেউ 2 তলায় গেছো, কেউ 3 তলায় আসছো, এরকম একটা হ্যাপহ্যাজার্ড হয়েছে। তুমি যদি আগের দিনই জানতা যে উত্তরা 6 নম্বর সেক্টরে কয় নম্বর রাস্তা? 3 নম্বর। 3 নাম্বার আছে। 3 নম্বর রাস্তার 8 নম্বর বিল্ডিং এর 3 তলার দক্ষিণ ব্লকে, তোমার কি আর কষ্ট হইতো? না কষ্ট হইতে আসতে? না। চোখ বন্ধ করে আসতে। তুমি জানো না জন্য তোমার কষ্ট হয়েছে। তোমার কোচিং এ কিন্তু এই জন্যই আসছো, মেডিকেলে যাওয়ার রাস্তা চেনার জন্য আসছো। আমরা তোমাদেরকে সেই রাস্তাটা দেখাবো। এর থেকে খুব বেশি কিছু তুমি কিন্তু রিটেন থেকে পাবে না। বুঝছো না? তুমি যদি মনে করো ভাই ইন্টারনেটে আমার অনেক গ্যাপ পড়ছে, এবার ভাইদের থেকে আমি এই গ্যাপগুলো ফিল আপ করে নেব, তাহলে এটা সম্ভব? 2 বছর পড়ালেখা 2 মাসে তোমার কে দিবে? দিবে না। এখানে মেইনলি তোমার গাইডলাইন দিবে, এবং এই গাইডলাইন ওই 2 বছরের পড়ার থেকে অনেক হাই লেভেলে থাকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বুঝতে পারছো কিনা? এখন তোমার কাজ কি হবে? এক নম্বর হচ্ছে কি রে, এক নম্বর কাজ ভাই, রিকোয়েস্ট তোমাদের কাছে, বড় ভাই একটা রিকোয়েস্ট, রেগুলার কোচিং এ আসবা। একটা রিকোয়েস্ট, কি করবা? তুমি কত পারো, তুমি কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দয়া করে এইগুলা এখন দেবে রাখো। তোমার এই কথার কোনো ভ্যালু থাকবে না এখানে আমার সামনে আসলে। বুঝতে পারছো কিনা? বা আমাদের সামনে, কারণ তুমি এখন আমাদের লেভেলে আসতে পারো না। যখন তুমি আমার লেভেলে আসো তখন তোমার একসাথে গলা ধরে ঘুরবো, একসাথে ক্লাস নেবো, একসাথে মজা করবো, ঠাট্টা করবো, ঠিক আছে? তোমার গার্লফ্রেন্ডেরও খোঁজ দিতে পারি, তো বিষয়টা সেটা পরের কথা। কিন্তু এই লেভেলে তুমি এখন আসছো, তাহলে তুমি এখনো কি আসো নাই, আমার থেকে ছোট লেভেলে আসো, ঠিক কিনা? সুতরাং তোমাকে এখন আমাকে কি হিসেবে চিন্তা করতে হবে? বড় ভাই হিসেবে চিন্তা করতে হবে। ভাই যেটা বলবে এটাই শুনতে হবে, সহজ হিসাব। তাইলে তুমি সাকসেস হতে পারো। আর যদি তুমি আমার কথাকে গ্রাহ্য না করো, তাহলে তুমি অহংকারীদের অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ অহংকারীকে কি পছন্দ করেন না, এটা তো আমরা সবাই জানি। সুতরাং তুমি যত কিছুই পারো, যত কিছুই বুঝো না কেন, তোমার মনে রাখতে হবে তোমার এই বুঝ দিয়ে কিছু হবে না। তোমার বুঝ দিয়ে ভুল পথে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক নম্বর কোচিং এ রেগুলার আসতে হবে। 2-3 দিন কোচিং করার পর তোমার খারাপ লাগতে পারে, তাই ক্লাস ভালো লাগতেছে না, কি ক্লাস নেয় না নেয়, এগুলো বই দাগায় দেয়, এই রিডিং দুই একটা পড়া দিচ্ছে, তোমার কাছে খারাপ লাগে। কিন্তু মনে রাখবা তোমার এইটাই অনেক কিছু। আমি আবার বলছি, এইটা তোমার জন্য কি, তুমি তুমি বুঝবা না, কিন্তু আমাদের অভিজ্ঞতা তোমার থেকে অবশ্যই বেশি। আমি 7 বছর ধরে এই জিনিসগুলো একই সেম জিনিস দেখতেছি, নিজে 2 বছর কোচিং করছি এবং নিজে 5 বছর ধরে পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ 7 বছর অভিজ্ঞতা মানে কি কম? তাহলে করোনার মধ্যে তো 2 বছর অটো চলে গেল, ঠিক কি না? তার মানে হিউজ একটা অভিজ্ঞতা আছে। তো আমাদের এই অভিজ্ঞতাগুলো তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। সুতরাং ভাইদের কথাগুলো প্রপারলি শুনবা, কোচিং গুলো মিস দিও না। অন্য কোচিং এর দিকে লাফালাফি এখন করার দরকার নেই। সিদ্ধান্ত তুমি নিয়েই ফেলছো রিটেনাতে কোচিং করো, রিটেনাতেই থাকো। এটা আমি আমার সাথে, তুমি রিটেনাতে চলে গেলে কি আমার টাকা লস হবে? আমি ফ্রাঙ্কলি কথাগুলো কেন বলতেছি বলো তো? কারণ তোমরা ভুল করো, তোমাদের ভুলগুলো আমি ভেঙে দিচ্ছি। হুট করে ওই কোচিং সেই হয়েছে, ওই ভাই সেই হয়েছে সেই হয়েছে, এগুলো সম্পূর্ণ মরিচিকা। রাস্তার মেয়েরা যখন মেকআপ করে তোমার বডি শো আপ করে তোমাকে পাগল করার জন্য, ঠিক কোচিং গুলো সেম কাজ করে এবং রিটেনাও কম বেশি এই কাজই করে। আমি একদম খোলামেলা কথা বললাম। এবার কি সবাই ক্লিয়ার? ভিতরে সব সেম। কি আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে তোমাদের? কেন বলতেছি ভাই, এই দৌড়াদৌড়ি করতে যে অনেকে পিছলে পড়ে যায়। শেষে মেডিকেল কোচিং করতে পারে না, ভার্সিটি করতে পারে না, বুয়েটও করতে পারে না, দিন শেষে শেষ, তার আর কিছু পাওয়া যায় না। রেটিনাতে আসতো এটাই প্রপারলি করো, এখান থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়।
এখান থেকে ঢাকা মেডিকেলে অনেকগুলো চান্স পায়, ম্যাক্সিমাম চান্স পায়। এখান থেকে সব হচ্ছে, তুমি তোমার হবে না কেন? তুমি কই দৌড়াও? তুমি যেখানে দৌড়াচ্ছ এগুলো মরিচে, আমি আবারও বলতেছি, তুমি যদি অন্য কোচিংয়ে ভর্তি হতে চাও তুমি এখনই সিদ্ধান্ত নিয়ে নাও, ভাই আমি ওই কোচিংয়ে ভর্তি হবো। ওখানেই তুমি সাস্টেইন করো, ওখানেই সব করো, পরীক্ষা ওখানেই দাও, সব এক জায়গাতেই করো। এই দৌড়াদৌড়ি যারা করে এদের ম্যাক্সিমামই পিছলে পড়ে। তোমরা হয়তো দেখতে পারো যে ফার্স্ট টাইম ভাই এদের সব জায়গাতেই কোচিং করে। এটা যারা করে তাদের লেভেল যদি তোমার লেভেলে সেটা আলাদা কথা ভাই, কিন্তু তারা ম্যাক্সিমাম একটা দুটো পরীক্ষা দেয়, সব পরীক্ষা দেয় না। কিন্তু ওই সাকসেস যে কজন পার্সেন্ট হয় ওই কয়েকজনই কি তুমি শুধু দেখো, কিন্তু ওর ব্যর্থতাতে কত পার্সেন্ট থাকে এটা তুমি দেখো না, কিন্তু আমরা তো দেখি এটা। বুঝতে পারছো? অনেক স্টুডেন্ট আমাদের রেগুলার গ্রুপ প্রথম দিকে ভালো, এই সেই হাবি যাবে, শেষের দিকে কি যে শুরু হয়ে যায় আর কোচিং আসে না, এই সেই কোন জানো কার পাল্লায় পড়ে, কে কি বুঝায় নাই, শেষে দেখা যায় এই ছেলের চান্স পায় না বা এই মেয়ের চান্স পায় না, কারণ একটা বেশি বুঝতে গেছে। তার মানে যেটাই করো সেটা কি করবা, প্রপারলি করো। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে তোমাদের বা কার খারাপ লাগতেছে? কথাগুলো আমি কিন্তু তোমাদের ভালো জন্য বলছি, আমি একজন রেটিনার দায়িত্বশীল বা রেটিনার পরিচালকের জন্য আমার স্বার্থ নেই এখানে। আমি আবার বলছি তুমি ভালো জায়গায় যাও, এটাই কি আমার প্রাপ্তি। এই যখন তোমরা চান্স পাও তোমার সবচেয়ে ভালো লাগে, একটা সেশন শেষে যখন চান্স পাওয়া স্টুডেন্টদেরকে দেখি সিরিয়াসলি ভালো লাগে, কিছু করার নাই। মানে এই ভালো লাগাটা তোমার টাকা দিয়ে পাওয়া যায় না। টাকা কতক্ষণ থাকে বলো? 10 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা ওই ব্যাংকেই থাকে, এর থেকে কি? টাকা তো আসলে থাকার জিনিস না, কিন্তু ওই যে প্রাপ্তিটা, এই অনুভূতিটা অন্যরকম। তুমি যখন A+ পাইছো ভালো লাগছে না? তখন তোমার ওই এসএসসি ইন্টারভিউতে কষ্টগুলো করছে এগুলো কি আর অত মনে হয়? যখন চান্স পাও তখন তুমি এই ফিলিংসটা তুমি নিতে পারবা। আমি আমার জীবনে চান্স না পাওয়া পাওয়ার দুইটার অভিজ্ঞতা দেখে আসছি। ফার্স্ট টাইমে চান্স পাই নাই, কোশ্চেন পাস হয়েছিল, সেকেন্ড টাইমে চান্স পাইছি, সেই অনুভূতিটাও পাইছি। দুই সময় কান্না করছে, কিন্তু দুই কান্নাটা হচ্ছে কি রকম, একদম ভিন্ন রকমের। হয় না এরকম মানুষ চান্স পাওয়ার পর কিন্তু সবাই মোটামুটি একটা আবেগিক, মানে চোখে পানি চলে আসে। তো তোমরা এখন কোনটা চাও বলো তো? কোনটা চাও? চান্স পাওয়ার কান্না চাও নাকি চান্স না পাওয়ারটা? চান্স পাওয়ারটা, ঠিক আছে? এটা একটা বিষয়। এখন ওই যেটা বললাম পাথওয়ে আমরা দেখায় দিলাম, এই পাথওয়ের জন্য একটা কথা বলো, কোশ্চেন ব্যাংক। আজকের দিনে যদি একটা কথায় ভাষা নিয়ে যাও সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। এটা সম্পর্কে যত ধরনের গবেষণা করা লাগে সব গবেষণা কোশ্চেন ব্যাংক নিয়ে হবে। তুমি যদি কোশ্চেন ব্যাংক নিয়ে গবেষণা করো, পৃথিবীর কোনো মানুষের সাহায্য না হলে তুমি মেডিকেলে চান্স পাবে। আমার কথা কি বোঝা গেছে? কিচ্ছু লাগবে না, শুধু কোশ্চেন ব্যাংকে কেন্দ্র করে তোমার পড়ালেখা হবে। কোচিং এ কত মার্কস পাইলা, কি করলা, এইগুলোতে খুব একটা ভ্যারি করবে না। যদি কোশ্চেন ব্যাংক অনুযায়ী যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতেছে রেগুলারিটি নাই, এগুলোতে তুমি মার্কস তুলতে পারো, বুঝবা তোমার প্রিপারেশন আগাচ্ছে ঠিক মতো। বাকি যেগুলো করা হয় এগুলো করা হয় তোমাদের আটকানোর জন্য, তোমাদের মেধাকে যাচাই করার জন্য, তোমাদের প্রিপারেশনটাকে স্ট্রেংথফুল করার জন্য। কথা কি ক্লিয়ার? সুতরাং ওইগুলাও পড়বা, কিন্তু মেইন যেগুলো দেখতেছো কোশ্চেন ব্যাংক করে তুমি গবেষণা করলা যে ভাই হ্যাঁ এটা আসার মতো, এটা এইভাবে আসছে, ঠিক আছে, তাহলে তুমি ঠিক আছো। ঠিক আছে? এই আজকের দিনে একটা কথা এই কেন্দ্র থাকলো। দ্বিতীয়ত, তোমার ছেলে, আমিও ছেলে, তোমার সাথে ফ্রাঙ্কলি অনেক কথাই বলতেছি। ছেলে মানে ফাঁকিবাজ, এটা যে জন্মগত ফাঁকিবাজ, এটা আল্লাহ দেয়া, এটা কিছু করার নাই। ছেলেরা ফাঁকিবাজ না হলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। সারাদিন ঘরের মধ্যে থাকতো, সারাদিন পড়ালেখা করতো, দুনিয়া চালাইতো কে? সুতরাং আল্লাহ এটা ন্যাচারালি দিয়ে দিয়েছে, ছেলেরা কম্পারেটিভ ফাঁকিবাজ হবে, এটা ন্যাচারাল। সব ছেলে না, অনেকেই অনেক সিরিয়াস থাকতে পারে, তাও সে ফাঁকিবাজ, কম্পারেটিভ মেয়েদের তুলনায় সে ফাঁকিবাজ। তো তুমি ফাঁকিবাজ, আমিও ফাঁকিবাজ। তুমি কি করো না করো এটা কিন্তু আমি জানি। আমি তুমি বলে আছি জন্য বুঝো না যে ভাই মনে হয় কিছু জানে না, ভাই সব জানে। ভাই বিয়ে করছে, ভাই বাচ্চাও আছে, সুতরাং ভাই সব জানে। কথা বুঝছো কিনা? তুমি যে লেভেলে চিন্তা করো তার থেকে 2 ধাপ আগে আমি চিন্তা করে আসছি এগুলা। তুমি কি করো না করো এটা আমি জানি। বুঝতে পারছো কিনা? এখন মানুষের খারাপ হওয়ার সবচেয়ে বড় যন্ত্র হচ্ছে কোনটা? অলরেডি নিজেই জবাব দিয়ে দিয়েছো তুমি যে খারাপ। মানে আমি ফেরেশতা আমি বলি না, আমি আমার কথা বললাম। এটা মানুষকে কি করে? সবচেয়ে খারাপ করে। এখন দিস ইজ দ্য ভাইটাল টাইম, দয়া করে এইটাকে কন্ট্রোল করো। এটাকে কন্ট্রোল না করতে পারলে সে তোমাকে কন্ট্রোল করবে, আর সে তোমাকে কন্ট্রোল করলে তুমি শেষ। বুঝছো কিনা? তুমি ফোনকে কন্ট্রোল না করলে ফোন তোমাকে কন্ট্রোল করবে, ফোন তোমাকে কন্ট্রোল করলে তুমি শেষ। এই জিনিসটা এইভাবে বানানো হয়েছে। দিস ইজ বিজনেস। দিস ইজ কি? বিজনেস। আসলেই বিজনেস। ওরা তোমার মেধাকে কিনে নিচ্ছে, তুমি বুঝতেছো না। তোমাকে পঙ্গু করে রাখা হচ্ছে মেধাগত ভাবে, তুমি আমি বুঝতেছি না। আমরা খুব খুশি, আরে আমাদের ডিজেল হয়েছে, আধুনিক কি হইও হো, শেষ। তোমাকে কিন্তু মানসিকভাবে তোমাকে পঙ্গু করা হচ্ছে। দেখলে দেখলো অন্য বিষয়। এখন তো আমাদের অন্তত একটু মাথায় রাখতে হবে, এটা থেকে কি রাখতে হবে? সেফ। তুমি কিভাবে সেফ রাখবো তোমার ব্যাপার। আমি তোমাকে বলবো না আজকে ফেসবুক আনইনস্টল করে দাও, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করো, এই করো সেই করো। তোমার পার্সোনালিটি নিয়ে তুমি চলো, কোনো সমস্যা নেই। তোমার আইডিওলজি কি এটা নিয়েও তুমি চলতে পারো, কোনো সমস্যা নেই। আবার এটুকু বলবো, কন্ট্রোলিং করতে হবে। চান্স পাওয়ার পর কি করবা তোমার পার্সোনাল ব্যাপার।
তুমি চান্স না পাইলে আমারও খুব একটা বেশি খুশি হবে না। রিটেন হয়তো 2টা স্টুডেন্ট কম দেখা যাবে, এর থেকে বেশি কিছু হবে, কিন্তু তোমার জীবনে কিন্তু বিশাল একটা হয়ে যাবে। তোমার সেই আত্মজীবনের স্বপ্ন, তুমি চিন্তা করো ছোটবেলা থেকেই এই একই গান শুনছো না, খালি ভালো করে পড়, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, শুনছো না? তো এই 4 মাসে কি তুমি এই 12 বছরের স্বপ্নকে ধূলিসাৎ করে দিবা? আর তুমি বুঝবা তুমি কি চাও। আমার কথা কি বোঝা যাচ্ছে তোমাদের? সুতরাং দয়া করে ভাই, তোমাদের বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। আমি বলবো না আনইনস্টল করো, বলবো না ডিলিট করে দাও, বলবো না এটা করো সেটা করো, তোমার ব্যাপার। তুমি যেমন না ভাই আমার দিনে 5টা মিনিট ফেসবুক ইউজ করলে অন্তত নিউজগুলো জানতে পারলাম, এই সে হ্যাবি লাগে, কিন্তু আসলে এটা খুব কঠিন। 5 মিনিট দেখতে গেলে অটোমেটিক 5 ঘন্টা কেমন হয়ে যায় এটা বোঝা যায় না। তোমরা অলরেডি অনেক মিম টিম দেখো, এগুলো খুব ভালো বুঝো, ঠিক আছে? আর মিমের দুনিয়াতে আমরা থাকি। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা রেটিনার বিষয়ে, অ্যাডমিশন বিষয়ে, পড়ালেখা বিষয়ে, এই বিষয়ে যে একটা কোশ্চেন বলো। যেটা কোশ্চেন থাকা তো উচিত। মানে কোন দিন কোন বইটা পড়ানো হবে সেটা। আচ্ছা, তুমি মনে হয় একটু দেরিতে আসছো নাকি? আচ্ছা, এখানে যে শিডিউল আছে না, এরকম একটা জিনিস দিবে, এরকম একটা জিনিস দিবে। এখানে দেখো প্রথম দিন তোমাদের C1 হবে, এফ তে হচ্ছে ফিমেল, এম তে মেল। তোমাদের হবে 6 তারিখে, মানে পরশু দিন। তোমাদের ব্যাচ অনুযায়ী টাইম দেয়া আছে, এটা তো জানো। এখন দেখো C1 হবে, এই যে এটা খুলে দেখবো এখানে C1 লেখা আছে। C1 এ লেখা আছে হচ্ছে গুণগত রসায়ন। তার মানে ওই দিন তোমার কেমিস্ট্রি ফার্স্ট পার্ট বইটা নিয়ে আসতে হবে, দিবে। কেমিস্ট্রি ফার্স্ট পার্ট বইটা নিয়ে আসবা, ওইটা তোমার ক্লাসে দাগায় দেওয়া হবে, ওই অনুযায়ী বোঝানো হবে, মেডিকেলে কেমন কোশ্চেন হবে এই সম্পর্কে তোমাকে একটা ওভারভিউ দেওয়া হবে। আমি আবার বলছি এখানে তোমাকে খুব আমূল কিছু দেওয়া হবে না, কিন্তু যেটা দেওয়া হবে এটা তোমার চান্স পাওয়ার জন্য কি যথেষ্ট। বুঝতে পারছো? পাশাপাশি ইংরেজি সাধারণ জ্ঞান ক্লাসে নরমালি পড়ানো হবে, ইংরেজির আলাদা ক্লাসই থাকবে, সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে, কিন্তু তোমাকে অবশ্যই ওই দিনের ওই ইংরেজি সাধারণ জ্ঞান নিজে নিজে বাসায় করে নিতে হবে। পরের দিন একটা এই পুরো টপিকসের উপর পরীক্ষা দিতে হবে। কথা কি বুঝতে পারছো এবার ভাইয়া? পরীক্ষার মধ্যে কি ইংরেজি সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে? হ্যাঁ, ওই 50 এর মধ্যে 40 থাকবে ওই গুণগত রসায়ন, 10 থাকবে সাধারণ জ্ঞান ইংরেজি মিলে। আর 100 এর মধ্যে পরীক্ষা হলে 80 নাম্বার থাকবে হচ্ছে এই টপিকসে, আর সাধারণ জ্ঞান ইংরেজি থাকবে 20। এটা বলে নাই তোমাদের? আচ্ছা দেখ, আমি বলে দিলাম আগে, সমস্যা নেই। একদিন পরীক্ষা দিলে আসলে সবকিছু শিখে যেতা, তারপর আমি মানে ক্লিয়ারই করে দিলাম। এই হচ্ছে, এবার বুঝতে পারছো তো সবাই? আর তুমি মনে হয় ইয়ে পাও নাই, দিবে, সমস্যা নেই। আচ্ছা, পড়ার সিরিয়ালটা আরেকবার একটু বললে ভালো। জি। মানে এতগুলা বই কোনটা আগে পড়বো কোনটা পরে? আগে পড়ার কিছু নাই তো, তোমার যেদিন যে লেকচার হবে সেদিন সেটা পড়বা। এই অনুযায়ী আগাইতে থাকো, তুমি অটোমেটিক শেষ হয়ে যাবে, অটোমেটিক তুমি মেডিকেলে চান্স আগে মেইন বুক না ডাইজেস্ট? আচ্ছা, প্রথম অবশ্যই ঢাকার বই। তারপরে শোনো, আমি তোমার আসলে ছেলেরা হচ্ছে একটু বেশি উদ্ধত। সেদিন একটা রেটিনার গ্রুপে একটা ছেলে অনেক বেশি উদ্ধত কমেন্ট করছে। মানে আসলে কি আমাদের টিচারদের যে একটা রেসপেক্ট দিতে হয় এটা আমরা ভুলে যাচ্ছি। তুমি যত কিছু হও ভাই, আমি কিন্তু এখানে তোমার টিচার হিসেবে দাঁড়াই, বয়স হয়তো তোমার 5-6 বছর বেশি বড় হবে, থেকে বেশি হবে না হয়তো, কিন্তু দিন শেষে কিন্তু তোমার আমি টিচার লেভেলে দাঁড়ায় আছি। ভাই বলো ঠিক আছে, নিজের টিচার লেভেল কিনা, আমাকে কিভাবে রেসপেক্ট করতে হবে এটা যদি তোমার এখন শিখাইতে হয়, তাহলে তোমার বুঝতে হবে তোমার ছোটবেলা থেকে এই জিনিসগুলো গ্যাপ করে গেছে। আমাদের আমরা বেশি আধুনিক সমাজে হয়ে যাচ্ছে যান্ত্রিক, মানে আমরা টাকা দিচ্ছি, টাকা দিয়ে আমরা সবকিছু চিন্তা করতেছি, আমি একটা প্রাইভেট জিনিসে আছে, টাকা দিচ্ছি আমরা সার্ভিস দিবে, এটা কিন্তু না। শুধু এখানে টাকাটা ফ্যাক্টর না, বুঝতে পারছো কিনা? এই যে রেসপেক্ট বা কমিউনিকেশন স্টুডেন্টের সাথে, ওই স্টুডেন্ট একজন মানে কোন একটা কারণে আমাদের একটা সিদ্ধান্ত, তো কোন একটা হয় না সময় এত সিদ্ধান্ত নিতে একটা তো একটু হ্যাফাজত হয়ে যায়, এমন একটা বাজে কমেন্ট করছে, ওইটা দেখলে তোমার নিজেরই মনে হবে আমি থাপ্পড় দেয় একটা। বুঝতে পারছো কিনা? তো এটা এবার মানে এই জন্য বললাম যে মানে আমাদের এটা আমার হুট করে কেন মনে হলো যে আমাদের আসলে এই জিনিসগুলোর কমিউনিকেশন অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, মানে আমরা আনসোশ্যাল যে হয়ে যাচ্ছি সোশ্যাল নিউজ ইউজ করতে করতে। এটা তো তার বললাম, তুমি কি যেন বলতেছিলা কোনটা আগে পড়বো? দাগানো বইটা আগে পড়বা। তোমার কাছে আমি আবারও বলি, তোমার কাছে দাগায়া দিবে যখন তোমার কাছে কিছুটা বোরিং লাগতে পারে, কারণ এই সিস্টেমটা তুমি সারা কোনোদিনও ফলো করো না আজ পর্যন্ত। অ্যাডমিশনটা এই মেডিকেল অ্যাডমিশনটা একটু অন্যরকম, বলতে পারো অনেকটা মেয়েলি টাইপের, এবং সেজন্য মেয়েরাও বেশি চান্স পায়, কারণ এটা হচ্ছে একটা তোমার কাছে একটু ঘরোয়া টাইপের জিনিস মনে হবে তোমার কাছে। নরমালি অন্য ট্রেডিশনের থেকে আলাদা, যেমন আমি আসলাম কোনো ফ্রিলি আসে পড়াচ্ছি বোঝাচ্ছি, এরকমও থাকবে কিছু, ওভারঅল মানে কম্বাইন্ড থাকবে, কিন্তু তোমার কাছে একটু অন্যরকম মনে হবে। এটাই তোমার জন্য দরকার, বুঝতে পারছো কিনা? কারণ তুমি তোমার কি দরকার আসলে তুমি বুঝো না, তুমি যদি বুঝতে তাহলে এখানে আসতে নাকি? কিন্তু আমরা জানি এবং আমরা তো নিজেরাও দেখে আসতেছি এটা বেশি ফিটফুল হয়। আমরা যদি চাইলাম যে একটি ওভারঅল একটা লেকচার দিয়ে চলে গেলাম, তোমার খুব ভালো সেটা ভাই তো সেই পারে ভাই একটা মাল, এরকম তুমি বলতে পারো, এটা ওই লেভেল পর্যন্ত থাকবে, কিন্তু তুমি বাসায় যে বুঝবা না যে ভাই এখন তাহলে কি করবো আমি, বাস্তব ওই জায়গায় যে মানে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, বিভিন্ন ভাই তাই দেখবা যে ভিডিও টিডিও করে এই রং চং করে অনেক কিছু দিয়ে দেয়, পোলাপান্ত খুশি, আরে ভাই তো সেই সে ভালো পড়া ঠিক আছে, কিন্তু এখানে মেডিকেল অ্যাডমিশন শুধু পড়ানোটা ইফেক্টফুল নয়।
আমি যদি তোমার বইটার জন্য পড়াতাম বা অন্য কোনো জিনিসের জন্য পড়াতাম ভার্সিটির জন্য, এটা ইফেক্ট করবে। কিন্তু মেডিকেল সিম্পলি আমার গতানুগত বইটাই আসবে, তুমি এর বাইরে যা লাভ কি রে ভাই? আমার হিসাব বুঝো না কেন তুমি? আমি যা পারবো তোমার যে এগুলো আসতেছে সারা জীবন। মেডিকেলটা কেন গতানুগতিক, ওইগুলাই ঘুরে ফিরে আসবে। টপিক একদম সিলেক্টেড, সারা জীবন ওইগুলাই আসতেছে, কি আমার মতো ওইগুলাই আসবে যদি সিস্টেম না চেঞ্জ হয়। আমি তো 7 বছর ধরে বললাম না, 7 বছরের অভিজ্ঞতা থেকে আমি তোমার মিথ্যা কথা বলবো? তুমি যদি আমাদের এই দাগানগুলো সিলেক্টিভ করো, মোটামুটি 90% এর বেশি তোমার ক্যাপচার হয়ে যাবে। চান্স পাতে কি 90 নাম্বার লাগে? কত নাম্বার লাগে? 67, 68, 80 80 হলে ঢাকার মধ্যে বা ঢাকা মেডিকেল। তোমার আর কি চিন্তা? তুমি 10% এ যদি লাফালাফি হয় তাহলে তুমি শেষ। ওই 10% হচ্ছে এক্সট্রা কারিকুলাম, যে যার মতো ক্যাপচার করে নিতে পারবে। কেউ ক্যাপচার করতে পারবে, কেউ পারবে না। তাও তো সে ঢাকা মেডিকেলে যাওয়ার মতো যোগ্যতা আমি করে দিছি। আমি বললাম না আমার এই একই জিনিস ফলো করে সে সারা আমাদের পাস করছে। বুঝতে পারছো না? প্রথম দাগানো বইটা ভালো করে তৈরি করবা, ঠিক আছে? এখন তোমার সব সিলেবাস হওয়ার পর জিনিস কমে গেছে, তার মানে প্রতিযোগিতা কম্পারেটিভলি করে হবে, জিনিস কম লাগে, সবাই ভালো প্রিপারেশন দিবে। সুতরাং তোমার পাশাপাশি দাগানোর বাইরেও সিলেক্টিভ টপিক তুমি আগে থেকে ওই কোশ্চেন ব্যাংক থেকে তোমার কি থাকবে, মাথায় থাকবে কোন টপিক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুরোটাই করে নিবা। এখন তোমার মনে করো ফিজিক্সের ক্ষেত্রে কথা বলি, ফিজিক্স বা কেমিস্ট্রিতে থাকে না চিত্র দেওয়া থাকে হাবিজাবি, ওইগুলোর ভিতরে লেখা থাকে এটা একটা প্রমাণ করা হাবিজাবি, এরকম বড় দরকার আছে? তোমার কি মনে হয় এমসিকিউ কোশ্চেনগুলো জীবনে এটা দিবে? দিবে না। সুতরাং এটা বলার তোমার দরকার নেই। কিন্তু যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা পুরোটা করলে কোনো ক্ষতি নেই। এটা হচ্ছে আমার মানে ফলো, মানে আমি এভাবে ফলো করছি। বুঝতে পারছো কিনা? এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা পুরোটা আমার করতে হবে। আচ্ছা দেরি কেন? দশ লাগো কত পরের ব্যাচে ঢুকতে পারবে, একটু পরে আরেকটা ব্যাচ শুরু হবে। শেষে কি শুনবা না শুনবা, এই মাঝখান থেকে শুনে তুই আবার উল্টা পাল্টা বুঝাই যাবা। তাই না? আসলে ওই যে 101 নাম্বার রুমে শুনে আসছি। ও শুনছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সবার কথাটা সেম হবে না, আমার কাছে শুনো। আচ্ছা বইটা ভালো করে থ্রোলি পড়বা, তারপরে যদি তোমার মনে হয় যে আমার বইটা রিডিং পুরোটা পড়া দরকার, অবশ্যই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বা। এখন তোমার দুটো ভাই ইম্পর্টেন্টই বুঝি না, তাহলে কি আরেক মুসিবত। এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, সলিউশন একটাই, তুমি হতাশ হবা কোশ্চেন ব্যাংক, তোমার ভালো লাগবে কোশ্চেন ব্যাংক, তোমার বুঝতেছো না কোশ্চেন ব্যাংক, তোমার যেটাই মনে হবে কোশ্চেন ব্যাংক। মানে সলিউশন একটাই রে ভাই, আসলেই তাই, আর কিছু নাই এর মধ্যে, আর কোনো গোমন নাই। আমি তো ফাঁস করে দিলাম, রেটিংটা ব্যবসা নষ্ট করে দিলাম। রেটিং আমরা এটাকে ফলো করে চলি, কি করব? যারা যেরকম কোশ্চেন করে এটা ফলো করতে হবে না। ক্লিয়ার কাট বললাম, বুঝছো? এরপর ডাইজেস্ট করবা, ডাইজেস্টে সুন্দর করে দাগানো জিনিসের মধ্যে ইম্পর্টেন্ট, আরো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেয়া আছে, পাশাপাশি অন্য বইয়ের ইনফরমেশনগুলো অ্যাড করে দেয়া আছে, যেগুলো আসার মতো। চাইলে তো আসার মতো অনেক আছে, আমি আবার বলছি তোমার এগুলোতে কোনোদিন 100% প্রিপারেশন হবে না ভাই, আমি তোমাকে চাপা দিতে পারবো না, মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমি এটুকু বলতে পারি তোমার সারা মাসে ফার্স্ট হওয়া যতটুকু যোগ্যতা অর্জন করা লাগে ততটুকু আলহামদুলিল্লাহ আছে। তার কি লাগে তোমার? তুমি যদি না আমার 100 পাইতে হবে, সেটা তুমি ভাই অন্য কোচিং এ যাও বা অন্য জায়গায় যাও, এটা আমি দিতে পারবো না। আমার কাছে ক্লিয়ার ভাই? এরপরে ডাইজেস্টের পড়া শেষ, আমাদের রেটিনার একটা গাইড লেখা থাকে, আসলে গাইড মানে হচ্ছে গাইডলাইন হিসেবে গাইড, এটা আবার বাজারে গতানুগতিক গাইড না, এটা হচ্ছে মেইনলি কোশ্চেন ব্যাংকেরই গাইড। এখানে বিভিন্ন কোশ্চেন দেয়া আছে অধ্যায় ভিত্তিক, কোশ্চেন সলভ করে আসবা, কয়েকদিন পরীক্ষা এসে দেখবা তুমি অটোমেটিক্যালি 40 45 50 পেয়ে গেছো ইনশাআল্লাহ অটো। আর আমি ক্লাস নিতে তো প্রশ্ন ক্লাসে সব বলে দেবো। আমার কথা শিখো, এটা শিখলে তুমি মেডিকেলে এগুলো কারেকশন করে আসো না কেন, হয়ে যায় ভাই। এগুলো আমাদের কথা শুধু ফাঁকা বলি বেশি দিন চলে না তো, 41 বছর কি ফাঁকা বলি চলে? চলে না, বুঝছো? এখন ভাইয়া ক্লাসে পড়ানো কিভাবে হবে? বই দাগানো হইতে? না না, শুধু বই দেখানো না, এটা ভুল এখন কনসেপ্ট। ভাইয়া বই তো আপনার চাইলে টেলিগ্রামে দাগায় দিতে পারেন। না, এটা নিয়ে অনেক কাহিনী আছে, এটা এগুলো নিয়ে তোমার সাথে আলোচনা এখন না করতে চাচ্ছি, কারণ এখানে তো সবার সাথে এটা তোমার পার্সোনাল টপিক, তাহলে সেটা আলাদা। টেলিগ্রামে দেওয়া যাবে না, এটাই স্বাভাবিক। টেলিগ্রামে দিলে তোমরা কেউ ক্লাসে আসবে না, কেউ মনোযোগ দিবা না, দিন শেষে মানে ওই ক্লাসে কেউ মনোযোগ দিবে না, দাগানোই আছে, ভাইয়ের কথা শুনবে না কেউ, শুনবে? দাগানো দিতে ভাইয়ের কথা শোনার টাইম আছে নাকি? আর ভাইয়া আর তোমার তো ছেলেরা তো জীবনে শুনবে না, কলেজ স্কুলে এইটাই আসবে না, কোথায় আসবে না। এখন তুমি কোনো মাধ্যমে টেলিগ্রামে কার থেকে পাবা না পাবা এটা তোমার পার্সোনাল ব্যাপার, বুঝছো কিনা? আর ভাই আগে থেকে দাগায় রাখতে পারো যদি বা কালেকশন করে রাখতে পারো, দিস ইজ ইওর ম্যাটার, কিন্তু আমরা দিব না। আগের বছর হলে দিতে পারি, আগের বছর অনলাইন ছিল, কোনো সুযোগ ছিল না, সেক্ষেত্রে আমরা দিচ্ছি, বুঝতে পারছো কিনা? এই দাগানোর মাঝে তো কত কত কথা হয়ে যাবে, তুমি এটা বুঝতে পাই না। এই দাগানোর ফাঁকে দুই একটা ভাই কথা বলে দিবে, ওইটা তোমার কাজে লেগে যাবে, বুঝছো কিনা? তোমার কাছে শুধু দাগানো তো শুধু না, 2 ঘন্টা ক্লাসে তো আধা ঘন্টা দাগানোতে ব্যয় হবে, বাকি 1.5 ঘন্টা তোমাকে কিন্তু বুঝাবে। এটা মনে করো না তোমার দাগায় ছেড়ে দিবে, তাহলে তো আর কোচিং চলতো নাকি?
দাগাবে, ওই টপিকটা যতটুকু বেসিক লাগে ওটুকু বুঝাবে, ওখান থেকে অ্যাডমিশনের কোশ্চেন কেমন হতে পারে, ম্যাথ কেমন আসতে পারে, ওভারঅল সবকিছু সম্পর্কে তোমাকে ধারণা দেবে, সবকিছু প্যাকেজ হয়ে যাবে। আর ভাই এক্সামের মেরিট লিস্ট কেমনে হবে? মেরিট লিস্ট এটা তোমার হচ্ছে মনে করো যে আমাদের মানে এটা আসলে তোমাদেরকে বলার কোনো পারমিশন নাই, কারণ হচ্ছে এটা জানা তোমার কোনো কি নাই, মানে তোমাকে তো আমার এটা বলা যাবে না, কারণ এটা দিস ইজ না মানে মেরিট লিস্ট কি পুরো এখন সেম? নরমালি আমি এটুকু বলি, মনে করো ঢাকার ব্রাঞ্চ শুরু হয়েছে প্রায় মনে করো ঢাকার 5টা ব্রাঞ্চে তো একসাথে ক্লাস শুরু হচ্ছে, 5টা ব্রাঞ্চে মনে করো এই রুমে আজকে C1 হবে, কথা কথা অন্য কোনো রুমে যদি C1 হয়ে থাকে, নরমালি হয় খুবই কম, নরমালি মনে করো তোমার রুম কেন্দ্রিকই প্রথম দিকে রেজাল্ট হবে, তোমার রুমে হচ্ছে দিনে হয়তো কয়টা ব্যাচ থাকবে, 4টা ব্যাচ থাকবে, ঠিক আছে, তাহলে 4টা ব্যাচে মনে করো যে কোনো 60 জন করে হয়তো স্টুডেন্ট হবে সর্বোচ্চ, 424 জন, 250 জন, আবার মেয়েদের যদি কোনো কারণে কাউন্ট হয় মেয়ে ছেলে মেয়ে একসাথে, সেই দিন হয়তো 250 কত হবে, 500 জনের মধ্যে হবে, আর টিউটোরিয়াল একটু বেশি হতে পারে, কারণ কোশ্চেন কি সব জায়গায় একই হবে? হ্যাঁ সব সেম, কোশ্চেন সেম, টিচার সেম, টিচার বিষয়টা হচ্ছে কি হয়তো আমি আজকে এই ব্রাঞ্চে ক্লাস নিচ্ছি, আরেকদিনে ফার্মগেটে ক্লাস নেবো, আরেকদিন জিনিস মানুষ সব সেম, এখানে মানে তোমার ইয়েতে মানে তুমি যে একটা ইয়ে পাচ্ছ, সার্ভিস পাচ্ছ, সার্ভিসে কোনো কম বেশি হবে না, এইটুকু তুমি শিওর থাকতে পারো। ঢাকার 5টা সেম, ঢাকার বাইরে কিন্তু সেম না, ঢাকার বাইরে প্রত্যেক শেষে মেডিকেল, কারণ আমাদের তো প্রত্যেক সবাই তো ঢাকায় বাইরে যে ক্লাস নেয় এত সম্ভব না, কিন্তু মনে রাখবা ঢাকার বাইরে মানে যে লো কোয়ালিটি বিষয়টা কিন্তু এরকম না, অনেকে ঢাকা মেডিকেল করেও ভালো ক্লাস নিতে পারে না, অনেকে সোহরাওয়ার্দীতে পড়ে অনেক সেই ক্লাস নেয়, আবার অনেকে বগুড়া মেডিকেলে পড়ে এর থেকেও ভালো ক্লাস নেয়, বুঝছো কিনা? তুমি মনে করো কথা তুমি ঢাকা মেডিকেলে পড়ার যোগ্য, পরীক্ষার 1 ঘন্টার মধ্যে একটু হালকা এদিক ওদিক হওয়াতে তুমি বগুড়া মেডিকেলে চান্স পেছো, তার মানে কি তুমি খারাপ হয়ে গেছো? মেডিকেলে যে রাঙ্গামাটি পায় সেও কিন্তু ভালো স্টুডেন্ট, এটা তুমি আরো সামনে যেয়ে বুঝবা ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল। আর কিছু? ভাই আমাদের তো এবার শর্ট সিলেবাসের পরীক্ষা হবে, এটা শিক্ষামন্ত্রী আপাতত বলছে, হ্যাঁ তো যদি সেই হিসাবে হয় তাহলে তো মানে মানে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলোর বাইরেও পড়তে হবে বেশি, মানে তখন তো প্রশ্ন ব্যাংক দেখলে শুধু হবে না। ও আচ্ছা, তখন তোমার প্রশ্ন ব্যাংকটার মধ্যে দেখবা যে অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, এখানে আমরা আলাদা করছি, দেখবা অধ্যায়ের মধ্যেও প্রশ্ন ব্যাংক দেওয়া আছে ডাইজেস্টে অথবা গাইডে, তখন তুমি বুঝতে পারবে, শুধু ওই অধ্যায়টা দেখে নিবা। আর জিকে ইংলিশ আপনারা যে বইটা দিচ্ছেন হ্যাঁ। শুধু সেটা পড়লেই হয়ে যাবে? হ্যাঁ, জিকে ইংলিশ ভালো একটা কোশ্চেন করছে, ইংলিশ তোমার 12 বছরে যে ইংরেজিটা শিখছো তুমি, এইটার বেসিক থাকলে তুমি 15 এর মধ্যে অটোমেটিক্যালি 7 থেকে 8 পেয়ে যাবা। তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, হাবি যাবে, প্যাসিভ ভয়েস, এই হাবি যাবে পারবা না, কমন কিছু থাকবে, তাহলে তুমি সাধারণ ইংরেজি দুইটারই 50% মতো পাবা, 25 কে 50% মিলে প্রায় 12.5 বা 12-13 নাম্বার তুমি এখনই পেয়ে আসো, এখন পরীক্ষা নিয়ে তুমি আশা করি পাবা, সাধারণ একটু ঝামেলা হবে, কারণ সাধারণ একটু দেখতে হবে আর কি। ঠিক আছে, একবার দেখলে হয়ে যাবে, কারণ সাধারণের নাম্বার পাওয়া সহজ, আর বাংলাদেশ টপিক তো আগে আন্তর্জাতিক ছিল, খুবই ঝামেলা হতো, অনেক পড়া লাগতো, বাংলাদেশ টপিক দেওয়ার তার মধ্যে মুক্তিযুদ্ধ বললে মোটামুটি 50% এর বেশি কভার হয়ে যায়, আর মুক্তিযুদ্ধের যেগুলো তো ফিক্সড, এটা তো নতুন চেঞ্জ হচ্ছে না, সেক্টর কয়টি ছিল, কে কমান্ডার ছিল, তারপরে কে বীর প্রতীক, হাবিজাবি, যে বিষয়গুলো সিলেক্টিভ না, কে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ কত মিনিট হয়েছিল বা হাবিজাবি, এই সিলেক্টিভ টপিক, এগুলো পড়লে অ্যাভারেজলি দেখা যায় 4-5 নাম্বার অটো পাওয়া যায়, ঠিক আছে, আর আদার্স বাংলাদেশের টপিকগুলো পড়লে হয়ে যায়। আর ইংরেজির ক্ষেত্রে যেটা ওই যে বললাম, 1 নাম্বার 12 বছরের অভিজ্ঞতা, 2 নাম্বার বিসিএস এবং ভার্সিটিতে কোশ্চেনগুলো আছে, এগুলো সলভ করলে দেখা যায় মেডিকেল কোশ্চেন বললাম না এতটাই গতানুগতিক, এজন্য এটা সবচেয়ে সহজ পরীক্ষা, তুমি যদি ধরতে পারো যে এরা কোন দিকে যাচ্ছে, বিশেষ করে ছেলেদের মেডিকেল সায়েন্স পাওয়া খুবই সহজ, কারণ ছেলেরা নরমালি যে মানে সবকিছু খুব সহজে ক্যাপচার করতে পারে, তারা আউট নলেজগুলো সহজে বুঝতে পারে যে ও আচ্ছা মানে কাহিনী সহজে বুঝতে পারে, তাই না? মেয়েরা কম্পারেটিভলি একটু সময় লাগে, এটা আল্লাহ প্রদত্ত, এটা তোমার মানে তাদেরকে হেয় করারও কিছু নাই, আবার তোমাকে নিজের সুপিরিয়র ভাবারও কিছু নাই, তুমি আবার অন্য জায়গায় দুর্বল আছো, ঠিক আছে, সেটা হচ্ছে তুমি ধৈর্যশীল নাও, কিছুতে ভাঙচুর করতে মন চায়, একটা মেয়ে সহজে ভাঙচুর করতে মন চায় না আর কি, ঠিক আছে, মেয়েরা পড়ার দিকে এক্সপার্ট, তুমি ভাঙার দিকে এক্সপার্ট, এই কিছু বেসিক পার্থক্য আল্লাহ তৈরি করে দিয়েছে, এটার কারণ আছে, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, ওদিকে আমি যাচ্ছি না, আমি যেটা বলতেছিলাম তোমার 12 বছরের অভিজ্ঞতা ভার্সিটি বিসিএস এগুলো থেকে বহু দূরে যায়, না দিলেও এত বেসিক কোশ্চেন দিলে তো এমনি পারবা, রিসেন্টলি কয়েক বছর দেখো তুমি 2-3 বছরের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এগুলো দিয়ে রাখছে, তো এগুলো তোমার পড়া লাগবে নাকি? পড়া লাগবে? প্রেজেন্ট, পাস্ট টেন্স এগুলো কিছু না লাগে, তুমি এগুলো পারবা। কিছু ক্ষেত্রে অ্যান্টোনিম, সিনোনিম, প্রিপজিশন এই তিনটা জিনিস একটু বেশি ঝামেলা লাগে, কি বললাম? অ্যান্টোনিম, সিনোনিম, প্রিপজিশন, এই তিনটা যে কোনো একটা ভালো বই নিয়ে রিটেন ডাইজেস্ট বলো বা বাজার থেকে তুমি এক্সট্রা আরো বই চালিয়ে কিনতে পারো, নিজের দায়িত্বে ওইগুলো ভালো করে কি করবা, আয়ত্ত করবা। আর ভাইয়া একটা পরীক্ষা দেওয়ার আগে বইটা কয়বার পড়বো? তোমার যতক্ষণ কোচিং আসার আগ পর্যন্ত তোমার যতবার পড়তে মন চায়
পড়ালেখা কতবার করবা, কত ঘন্টা করবা, এই কোশ্চেনগুলো একদম ইন্ডিভিজুয়াল। যেমন আমার মনে করো কথার কথা আমার 5 ঘন্টাতে পড়া হয়ে যায়, আরেকজনের সেটা কি 5 ঘন্টায় হবে? কারো 10 ঘন্টা লাগতে পারে না, কারো 2 ঘন্টাতেও হয়ে যেতে পারে। এখন তোমার মনে করো যে ধৈর্য আছে অনেক, ভাই আমি বারবার করবো, এটা খুবই ভালো না। ওর কোশ্চেনটা তোমরা নেগেটিভলি দেখো না, তোমার কাছে হয়তো জিনিসগুলো খুবই র হচ্ছে, মনে হচ্ছে এটা কোনো কোশ্চেন হলো কিনা, কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ অনেকে আগে একবার কইরা আরে ওরা তো শেষ, আর একটু ফোন চালায়, এই যে ফোন চালাতে এই কোচিং এর সময় হয়েছে আর একবারও দেখে আসতে পারে না, পাস খেয়ে যায়। তোমার যতক্ষণ ভালো লাগবে, আমার কথা তোমার ব্রেনকে ঠিক রাখার জন্য তুমি যতবার করতে পারো, তোমার তুমি 10 বার 5 বার 50 বার করতে মন চায় করবা। আর তুমি না ভাই আমি একবারে তো আমি বস, আমরা ঠেকাই দিই। অফলাইন না অনলাইন কোনটা বেশি? এটা যে বর্তমানে ক্লাস হবে। ক্লাস আসলে শোনো, ক্লাসটা হচ্ছে অফলাইন অনলাইন একই মানুষের দিকে সবই সেম, এখন তোমার পার্সোনাল বিষয়, বুঝতে পারছো কিনা? এখন অনলাইন ক্লাসে যে একটু সুবিধা অসুবিধা দুইটা আছে। সুবিধা হচ্ছে ট্রান্সপোর্টের সমস্যা নাই, তোমার আশা লাগতেছে না, বাসায় বসে পড়তেছো। অসুবিধা হচ্ছে আমাদেরও অফলাইন অনলাইন ক্লাসে কিছুটা একটু হেজিটেট ফিল হয়, সামনে কেউ থাকে না, মানে কি বলতেছে, কি শুনতেছে, কে ঘুমাচ্ছে, কে নাক ডাকতেছে, কি এই একটা অবস্থা খারাপ হয়ে যায়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে। আর বোঝানোর সবাই সব সেম জিনিসগুলোই বোঝায়, ঠিক আছে? আর অনলাইনে তো ক্লাস নিতে দেখেছে লাগানো পিডিএফ আগে দিয়ে দেয়, তারপর তো ক্লাস নিতে পারে, এদিকে আমাদের সুবিধা হয়। না এটা ঝামেলা আছে রে ভাই, এগুলা তুমি এই জায়গায় না আসা পর্যন্ত বুঝবা না আর কি। আসো এই জায়গায় তারপরে বুঝবা। আসো স্যার আগে বললাম অনলাইনে যে- ক্লাস করা হলে তো ক্লাসগুলো আবার সেভ থাকে স্যার। হ্যাঁ So, সেটাকে sir- দেয়া হবে, কিন্তু আমি নিজের অভিজ্ঞতা বলি, মেডিকেলে আমার বন্ধের মধ্যে করানোর মধ্যে যতগুলো ক্লাস হচ্ছে আজ পর্যন্ত আমি একটাও দেখি নাই, খালি জয়েন দিয়ে ঘুমাইছি। সুতরাং এটা তুমি করবা, এটা স্বাভাবিক। তোমার আমি চিনি না, বললাম না তোমার ভিতরে যে চিন্তা ভাবনা আসে ওইটা মনে রাখবা, আজ থেকে 2 বছর 5 বছর আগে আমার আসতো, এখনো আসে। তো সুতরাং এইগুলা আমি আমার বুঝাবে না। তবে কারো একান্ত প্রবলেম থাকে সে অনলাইনে করতে পারবে, সমস্যা। আমি মানে একদম ডিমোটিভেট করতেছি না, মোটিভেট করতেছি না, আমি বাস্তবতাগুলো বলতেছি। ভাই আমাদের যেহেতু 7:30 বাজে মানে ব্যাচ শুরু হবে, আমাদের পড়ার রুটিনটা কেমন হতে পারে, সারাদিন কিভাবে? আচ্ছা, তুমি এখান থেকে কোচিং থেকে যাবা, কয়টা বাজবে? 11টার মধ্যে বাসায় যেয়ে পৌঁছে যাবা, 7টা থেকে 10টা এরকমের মধ্যে। ধরো 11টার মধ্যে গেলা, সকালে তো হালকা নাস্তা অবশ্যই করে আসবা, কারণ হালকা নাস্তা না করে ক্লাসে মনোযোগ বসবে না, ঘুম ঘুম ভাব লাগবে, আর ওভারঅল হচ্ছে তোমার লিথার্জি হয়ে যাবে, ব্রেন ভালো মানে ডেভেলপ মানে কি করে বলে ব্রেন হচ্ছে ক্যাচ করতে পারবে না সবকিছু। অবশ্যই সকালে খাওয়া দাওয়া করে আসবা, ক্লিয়ার? হালকা নাস্তা হলেও একটা বিস্কুট হলেও খেয়ে আসবা, এক গ্লাস পানিতে একটা বিস্কুট হলেও খেয়ে আসবা। কলেজ স্কুল এখান থেকে যাবা, এখন যে হয়তো কিছুক্ষণ রেস্ট নিলা একটু, ঠিক আছে? আমি আবার বলছি ফোনকে কন্ট্রোল করতে হবে। তুমি মনে করো 11টা বাজে, একটা বন্ধু আমাদের সময় এই সময়টা একটু ফোনটা চালায় নি, না আমার নিজের হয় আর কি, আমি তোমারে আর কি বলবো, যখন ফাঁকি বাজি মানে এখন আর কি, এখন তার অ্যাডমিশন না, তো এই সময় থেকে যে একটু হালকা রেস্ট নিয়ে রিসেন্টলি যেই দাগানো যায় তা একবার রিডিং করে নাও, হবে কি সঙ্গে সঙ্গে করে আসলা, এবং এটা খুব বেশি কার্যকরী হবে। একটার মধ্যে একবার একটু কি করে নিলা, অন্তত রিডিং করে নাও। রিডিং করতে কি টাকা লাগে নাকি? না গল্পের বই তো কত রিডিং পড়ো, তাই না? মানে গল্পের বই মানে প্রেমের বই আর কি, কত রিডিং পড়ছো, তো একবার রিডিং করে নাও, দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটা সুন্দর একটা ঘুম দাও। দুপুরের ঘুমটা খুবই কার্যকরী, এবং এটা সুন্নাহসম্মত, রাসূলুল্লাহ কিন্তু দুপুরে খাওয়ার পর রেস্ট নিতেন। এবং আধুনিক সায়েন্স এতটাই মানে মুগ্ধ হয়ে গেছে যে এই সুন্নাহ তারা এখনো চিন্তা করতে পারতেছে না, মানুষকে আনতেই পারতেছে না দুপুরের ঘুমটাতে, কারণ দুপুরে মানে এত বেশি কর্মব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? এবং আধুনিক সায়েন্স এটাও বলতেছে যে কেউ যদি চায় 8টা 9টার মধ্যে যেন রাত্রে ঘুমায় যায় এবং ফজরের দিকে তাড়াতাড়ি করে ওঠে। দেখো তুমি জাপানের মানুষরা কিন্তু মোটামুটি খুব দ্রুত ঘুমায় এবং খুব দ্রুত ওঠে, তোমরা জানো কি না? সবাই এক না, কিন্তু জাপানের ম্যাক্সিমাম, এই জন্য ওরা কিন্তু দীর্ঘায়ু হয়। জাপান ওই দেশের কান্ট্রিগুলো কি ওরা অনেক দীর্ঘায়ু মানুষ না? জাপানে দেখবে 100-150 বছরের বুড়িরা পর্যন্ত রাস্তা দিয়ে একদম স্ট্রংলি যাচ্ছে, কারণ ওরা একদম এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি ফলো করে। ওরা আল্লাহকে মানে না ঠিক আছে, কিন্তু সুন্নাতগুলো খুব ভালো মতো মানে, কারণ এটা প্রমাণিত যে। আচ্ছা যাই হোক, দুপুরে ঘুম দিলে একটা, 4টা থেকে হয়তো আসরের নামাজ হবে, আসরের পর থেকে মাগরিবের সময়টা সাধারণত ইংরেজি এক্সট্রা জিনিসগুলো পড়বা, ক্লিয়ার? মাগরিব থেকে একদম তোমার এবার হচ্ছে খেলা হবে, মাগরিব থেকে শুরু করে এসা পর্যন্ত একটা থ্রোলি যতটুকু পড়া দরকার। নামাজ এইগুলো হচ্ছে জাস্ট ওই মাঝখানে ব্রেকের মতো, তোমার ব্রেনটাকে রিফ্রেশের মতো। দেখো কত সুন্দর সিস্টেম না? পড়বা একটু করে ব্রেক নেবা, পড়বা একটু করে ব্রেক নেবা, মাঝখানে একটা চা বিস্কিট খাবার দাবার যা খাবার, অবশ্যই এই সময়গুলো ভালো প্রপার ভালো খাবারগুলো খাইতে হবে। মানে ভালো মানে তোমার কাছে আপেল কমলা যেরকম ঘর সাজায় রাখতে হবে, মানে অন্তত একটা চা বিস্কিট এগুলো কাছে রাখবা সবাই, কারণ ব্রেনের তো খাবার দরকার। আর মানুষের ব্রেনটা এত সুন্দর, মানে এত সুন্দর তোমাকে বোঝানো যাবে না, যে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা মেকানিক্স মেনে চলে। তুমি একে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে,
বুঝতে পারছো কিনা? আল্লাহ অনেক অস্থির একটা জিনিস তৈরি করছে। আমরা আসলে বুঝি না, যখন ডাক্তারি পড়তে যাবো তোমার মনে হবে যে আসলে মানে কি জিনিস। মানুষ তো আমরা অনেক কিছু আবিষ্কার করতেছি, এগুলো ধারে কাছে যেতে পারতেছে না। বুঝতে পারছো কিনা? তো যাই হোক, মাঝখানে ব্রেক দিতে এখন রাত 10টা 11টা যতটুকু তোমার অ্যাবিলিটি, তবে চেষ্টা করবা 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার জন্য। ক্লিয়ার? 12টার দিকে যদি তুমি ঘুমিয়ে যাও কথার কথা, তুমি সকাল যদি এখন তো মোটামুটি 6টার দিকে উঠেও ফজর নামাজ পড়া যায়, তাই না? হুম। 6:30টার দিকে বেলা ওঠে, যারা জামাতে নামাজ পড়ে তারা 5:30 থেকে 5:45 দিকে থাকে। 6টা 10। হ্যাঁ, এরকম আর কি, এক এক জায়গা ভেদে কম বেশি থাকে আর কি। নামাজটা পড়ে কোচিং এর আসার আগ পর্যন্ত একবার ইনভাইটে চলে আসলাম। একদম সুন্দর একটা প্যাকেজ না? তোমার দিনটাও সুন্দর হয়ে গেল, পড়ালেখা হইলো, ঘুম হইলো, সবই হয়েছে। কি বাকি থাকলো? সবই হয়ে গেছে, খাওয়া দাওয়া সুন্দর হয়ে গেছে। আর তুমি যদি একটাতে গ্যাপ করে দাও তাহলে তুমি পরেরটাতে আর এটা কভার করতে পারবে না। আর সর্বোপরি একটা বলি, যেহেতু মোস্ট অফ তোমার এখানে মুসলমান, তাই না? অন্য ধর্মের কেউ আছে নাকি? আচ্ছা, অন্য ধর্মের হয়তো একজন নাই না, এখন নাই। তো দেখো আলটিমেটলি আমি যেটা দেখছি, আমি ফার্স্ট টাইম যখন চান্স পাই না, তোমাদের সাথে আসলে শেয়ার করতেছি, আমি যখন চান্স পাই না তখন আমার মনে হয়েছিল যে আমি মেডিকেল আর পড়বো না। বুঝছো কিনা? ফার্স্টে পড়ালেখা শুরু করলাম বাকরিবিতে, ময়মনসিংহের যেটা কৃষি ভার্সিটি। হুট করে একদিন মনে হলো, মানে আল্লাহ তো আমরা চাইছে যে আমার মেডিকেলে পড়াবে, বা আমার তাকদির ছিল, এটা আসলে তাকদির। এখন অনেক সময় আমি চাই না, হুট করে হয়ে যায়, এরকম ঘটনা হয় না? এরকম আমি হুট করে না আমার মেডিকেলে পড়তে হবে, কোশ্চেন ফার্স্ট হলে চান্স পাইলাম না, মন খারাপ। কিন্তু আমাদের চান্স পাওয়ার যোগ্যতা ছিল, আমার এই বিশ্বাস ছিল, ভাইদেরও বিশ্বাস ছিল। অনেকে থাকে না যে বোঝা যায় ইনশাল্লাহ পাবো, ওরকম লেভেলে আলহামদুলিল্লাহ ছিলাম। পরে হুট করে একদিন সিদ্ধান্ত নিয়ে হুট করে রেজিনে এসে ভর্তি হয়ে গেলাম। কোনো কথা নাই কথা, ঢাকায় আসলাম, ঢাকায় ভালো লাগে না, বগুড়া চলে গেলাম আর কি, মানে ঢাকার পরিবেশটা একটু আমার ভালো লাগে না, বগুড়া যেয়ে কোচিং করা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেছি। অর্থাৎ আমার হুট মাঝখানে 3 মাসে কিন্তু কোনো ছিল না, মেডিকেল গুলো অত বেশি মানে ভুলেই গেছিলাম বলা চলে। তো সুতরাং তাকদির বিষয়টা আসলে খুব ইন্টারেস্টিং, এটা তোমাকে মানে বোঝানো যাবে না। তবে তাকদির সবকিছু নয়, এটা মাথায় রাখবা। আল্লাহ যে পরিশ্রম করে তাকেই দেয়, একটা নাস্তিককেও দেয়, আস্তিককেও দেয়, এটা মাথায় রাখবা। সূরা নাজম। তোমার দুনিয়াতে তো সব হিসাব হবে না, হিসাবে তো জায়গা আছে, বুঝতে পারছো কিনা? তোমার হিসাবের জায়গা আসল হিসাব হবে, কিন্তু এটুকু মাথায় রাখবা যে তুমি পরিশ্রম করলে আল্লাহ সবাইকে দিবে। তুমি যে রকম ধর্মেরই হও, যে মানুষই হও, যে কোয়ালিটির হও, এক্সেপশন থাকবে। আবার প্রত্যেকটা জায়গাতে এক্সেপশন আল্লাহ রাখছে। এক্সেপশন না থাকলে তাহলে আল্লাহর অস্তিত্ব এটা কি তখন মানুষের স্বীকার করতো না। এক্সেপশন আছে মানে বুঝতে রাখবো ওখানে সামথিং ইজ রং, বুঝতে পারছো? সেজন্য আল্লাহর কাছে প্রচুর চাওয়া, চাইতেই থাকবা। মনে রাখো মানুষ দুনিয়াতে যেগুলো চায়, এগুলো যদি দুনিয়াতে কয়েকটা কারণ হতে হবে। এক নম্বর তোমাকে দুনিয়াতে আল্লাহ দিবে, 2 নম্বর দুনিয়াতে এটা না দিলে এর থেকে অল্টারনেটিভ কোনো একটা দিবে। এটাও যদি তুমি না পাও, মনে রাখবা পরকালে তুমি এমন একটা আশ্চর্যজনক জিনিস পাবে যেটা তুমি কল্পনাও করো না। আর আমরা তো প্রত্যেকেই এটা বিশ্বাস করি, আফটার লাইফে করি না? তো আফটার লাইফে আমাদের সব ভাই, দিন শেষে যাই বলো, আমি যে লেভেলেরই মানুষ হই, আমি যত ক্ষুদ্র মানুষ হই, একটা কথা মাথায় রাখবা যে দিন শেষে তোমার গোল হইতে হবে জান্নাত। এইটা ছাড়া যে চিন্তা করবা সে বিশাল একটা ভুলের মধ্যে আছে। তুমি যে দল হও, যে মতের হও, যে বিশ্বাসী হও, তোমাকে এইটাতে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। শুধু তুমি যদি গবেষণা করো। আর আলো তো কোরআনে বলছে, তারা কি কোরআনে গবেষণা করে না? তুমি গবেষণা করো, দেখো তুমি সঠিক পথ পেয়ে যাবা। আমার কথা কি ক্লিয়ার? এবং যারা দেখবা যে মোটামুটি সায়েন্স ভালো মতো বুঝে, জাফর ইকবালের মতো বুঝ না, কিন্তু যারা ভালো মতো বুঝে তারা অবশ্যই আল্লাহর কাছে মাথা নত করে, সে করতে বাধ্য। ঠিক আছে? তো যাই হোক, আবার অনেক কথাবার্তা বললাম, কারো খারাপ লাগলে কিছু করার নাই, এটা আমি বলবোই। ঠিক আছে? যেটা নীতিকথা, এটা আমরা বলতে লজ্জা পাই। মোটিভেশন দিয়ে দেন, একবারে হঠাৎ বানাই ফেলছেন। আচ্ছা, মোটিভেশন দেওয়ার কিছু না, আমি বললাম না সেলফ মোটিভেশন ইজ দা। তোমার আমি মোটিভেশন আগাতে দুইটা দিলাম, আচ্ছা, তারপর কইরা যাবা। ভাই একটা কথা বললাম কি, তুমি আজ থেকে লাস্ট পর্যন্ত রেগুলার থাকো, রেগুলারলি প্রশ্নগুলো সলভ করো, তোমার চান্স না হওয়ার কোনো সুযোগ নেই। দুটাতে যদি এ প্লাস থাকে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? তুমি করে দেখো, না হইলেও এমন একটা পর্যায়ে তুমি যাবা, তুমি এর থেকে ভালো কিছু পাবা। হোয়াইটা একটু ক্লিয়ার করে দেন। হোয়াই কেন, মানে কি কেন? কেন আমরা মেডিকেলে পড়বো? আচ্ছা, মেডিকেলে কেন পড়বো এটা যদি আমি মেয়েদের ক্ষেত্রে বলি, তোমাদের ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম না, কারণ তোমরা হচ্ছে সবকিছু বুঝো। মেডিকেলে আমার যেটা আমাকে একটু জিজ্ঞেস করো আর কি, যে ভাই আপনি কেন মেডিকেলে পড়তেছেন? প্রথমত হচ্ছে ভালো স্টুডেন্ট ছিলাম, বাপ মায়ের আগ্রহ বেড়ে গেছে যে ভালো কিছু হবে, ছোটবেলায় বুঝে না একটু ভালো পেলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, না পাইলট, জজ, ব্যারিস্টার, ডিসি, এসপি, এই কটা বাইরে তো মানুষ চিন্তা করতে পারে না। কেউ দেখছো যে ভালো স্টুডেন্ট বলছে ভালো ব্যবসায়ী বানানো যাবে, বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে পারে না, অথবা ভালো বুদ্ধি আছে, এর ভোটে দাঁড়ায় দিতে হবে, রাজনীতি করাইতে হবে, করে না। সুতরাং বাসার প্রেক্ষাপটটা এরকম ছিল। তো বাবা মা চাইতো
নিজের মধ্যে একটা ডাক্তারদের প্রতি ভালো লাগাটা স্বভাবই থাকে, কারণ সবাই অসুস্থ হয়, মানে পৃথিবীতে অসুস্থ হয়নি এরকম মানুষ আছে নাকি? সবাই অসুস্থ হয়। তো ওভারঅল এই জন্য একটা কাজ করতো। তারপর হচ্ছে আমার যেটা মনে হতো যে আমি যদি ডাক্তার হই আমার কি হবে, এটা হচ্ছে ফ্যাক্টর। টাকার জন্য খুব একটা বেশি কাজ করতো না। মনে হতো যে আমার বাবা মা যদি অসুস্থ হয়, আমার পরিবারের মানুষগুলো যদি অসুস্থ হয়, আত্মীয় স্বজন যদি অন্তত অসুস্থ হয়, তাদেরকে তো অন্তত মিনিমাম সেবা দিতে পারবো। তাদের লাইফ গুলা দেখা যাচ্ছে এমন একটা হুট হার্ট অ্যাটাক করলো অথবা স্ট্রোক করলো, এই মুহূর্তগুলো এমন একটা কিছু এখনকার যে ক্রিটিক্যাল ডিজিজ গুলো, এগুলোর সময় ইমিডিয়েট ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে জাস্ট ইমিডিয়েট তুমি সিম্পল একটা ট্রিটমেন্ট করবা বা সিম্পল একটা কাজ করবা, তার লাইফটা সেভ হয়ে যাবে। তো এটা তো আম জনতা জানে না। জানে তুমি ডাক্তার হলেও এই মিনিমাম ট্রিটমেন্টটা দিতে পারবা না। তুমি বলতে পারো ইউটিউব থেকে শিখবো, ইউটিউব থেকে কোনো সবকিছু হয় না। ঠিক আছে, ইউটিউব থেকে যদি মুক্তি হও আর ইউটিউব থেকে যদি ডাক্তার হও, তাহলে তুমি মারা যেতে তোমার 2 দিন লাগবে। ইউটিউবে যেটা সার্চ করো সেটাই ক্যান্সার। ইউটিউবে কিছু দেখবা ইউটিউব কেটে গেছে, দেখবা যে ওইটা শেষ পর্যন্ত তোমার ক্যান্সার নিয়ে যাচ্ছে দিদি। তুমি এইটা ধরে থাকো, তাহলে তুমি তো মানে ট্রিটমেন্ট করার আগে মারা গেছো। বুঝতে পারছো কি না? তো সুতরাং সবকিছু ইউটিউব বা গুগল থেকে হয় না, তবে অনেক কিছুই হয়, এটা বাস্তবতা। ঠিক আছে, এটা আমিও স্বীকার করি। ইউটিউব আমার অনেক হেল্প করে, বা ফেসবুক বলো বা বিশেষ করে গুগল অনেক বেশি হেল্পফুল আমার জন্য। তো যেটা বলতেছিলাম যে এই লাইফ সেভিং মোমেন্টগুলো অনেক দরকার, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে কত দুর্নীতিতে তোমরা অলরেডি করোনা আসার পর সবাই বুঝে গেছো না? মানে তুমি যে দলেরই হও, আওয়ামী লীগ থাকলেও দুর্নীতি করে, বিএনপি থাকলেও দুর্নীতি করে, এটা একটা প্রকাশ্য বিষয়। দুর্নীতি করতে এখন লজ্জা বোধ করে না মানুষ, এটা তাদের একটা পেশা। আমি ভোটে দাঁড়াবো, 50 কোটি টাকা খরচ করবো, পরবর্তীতে 500 কোটি টাকা ইনকাম করবো। দিস ইজ বিজনেস। সুতরাং এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। কথা যাই হোক, কিন্তু স্বাস্থ্য খাতের অবস্থা খারাপ। তো স্বাস্থ্য খাত এত খারাপ যে সরকারি জায়গায় তোমার ট্রিটমেন্ট নেওয়ার মধ্যে কি নাই, অ্যাবিলিটি নাই। তো তখন তোমার একটা ডাক্তারের খোঁজ পাইতে গেলেও মেডিকেল স্টুডেন্ট হওয়া লাগে এখনকার সময়, এতটাই মানে লবিং হয়ে গেছে সব জায়গাতে। তো অন্তত একটা ভালো ডাক্তারের, তার একটা, আমি যখন ডাক্তার হচ্ছি, আমার সাথে আরো অনেকে ডাক্তার হচ্ছে, অনেক ভাই আছে, ছোট ভাই আছে, বড় ভাই হবে, একটা ভালো একটা কি হয়ে যায়, সার্কেল হয়ে যায়। তো তখন দেখা যায় মোটামুটি সেবা পাইতে অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমাকে এই বিষয়গুলো বেশি নাড়া দিচ্ছে ওভারঅল। আর একটা ওভারঅল যদি বলো সম্মান, আর আমি পার্সোনাল যদি বলো আমি কেন ডাক্তার হচ্ছি, আমি হচ্ছে মেইনলি আমি যদি ডাক্তার হই, আমার কথা 10 জন 20 জন 1000 মানুষ শুনতেছে। এখন তোমরা এখানে 7 জন শুনছো, কোনো জায়গায় 6000 মানুষ শুনতে পারে, কোনো জায়গায় 6 লক্ষ মানুষও কি শুনতে পারে, পারে না? এবার স্টেজে যায়, তাকে আমি দিনের কিছু কথা শোনাতে পারবো, তাকে ইসলামের কিছু বাণী দিতে পারবো, আল্লাহর কিছু যে বিধান এগুলো তার কাছে আমি প্রচার করতে পারবো। আমি সহজে যে মানুষটাকে ইসলামের পথে আনতে পারবো। তুমি যদি নন মেডিকেল হও, এটা সহজে পারবা না। মানে ডাক্তারদের কথা সবাই মানে, কারণ ডাক্তারদের কথা সবাই শোনে। আর আলটিমেটলি যারা ডাক্তার হয় তার কম জ্ঞানী মানুষ ডাক্তার হয় না। আর যে জ্ঞানী মানুষ সে আল্লাহকে যদি চিনতে পারে, এটা অন্য কিছু জানাতে খুব সহজ হয়। বুঝতে পারছো? এটা আমার পার্সোনাল, তোমার এখন এরকম থাকলে ভালো, আর না থাকলে এটা তোমার পার্সোনাল বিষয়। অনেকে ইচ্ছা টাকা পয়সা হবে, ভালো একটা বউ সুন্দরী বউ হবে, এগুলো কিন্তু জীবনে পাবা না, শিওর। ঠিক আছে, এইগুলো চিন্তা করলে সত্য কথা ডাক্তারিতে আইসো না। আর্মি হও, সুন্দর বউ পাবা, গাড়ি পাবা, সব পাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, পরের ব্যস্ত মনে চলে আসছে। আর কারো কিছু জানা থাকলে আস্তে আস্তে সব কিছু জানতে পারবে, একদিনে সব জানলে হজম হবে না। আর যারা ইয়ে পাও নাই, শিডিউল বা ইয়া, তারা হচ্ছে